করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গোবরডাঙ্গার নাট্যচর্চায় নারীর অবদান। এই বিষয়টা নিয়ে একটু মতবিরোধ ছিল আমার সাথে, বিশেষ করে কারণ প্রথমে ঠিক হয়েছিল আমরা আলোচনার বিষয়টি রাখবো গোবরডাঙ্গার নাট্যচর্চার অবদান বা ইতিহাস এই সম্পর্কে। নমস্কার, শুভ সন্ধ্যা। গোবরডাঙ্গা মৃদঙ্গম আয়োজিত আলোচনা সভা গোবরডাঙ্গার নাট্যচর্চায় নারী অবদান, যেটা যৌথভাবে নয়, আর্থিক সহায়তা করছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। আপনাদের সকলকে স্বাগত। আমার কাজ সূত্রধারী। তো আজকে তিনজন বক্তার পরিচয় আমরা পেয়েছি ইতিমধ্যেই। আমি মূল বক্তারা আসার আগে দু একটা কথা শুধু বলি। এই যে বিষয়বস্তুটা নারীর অবদান, এটা শুধু নাট্য চর্চার ক্ষেত্রে নয়, পৃথিবীর সমস্ত জায়গায় যে কোনো সৃজনশীল কাজকর্ম, সে বিজ্ঞান হোক, পলিটিক্স হোক, সবকিছুর পেছনে যে নারীর একটা বিরাট অবদান, একটা ভূমিকা থাকে, সেটাকে বেশিরভাগ জায়গায় দীর্ঘকাল ধরে পুরুষতান্ত্রিক সমাজে সেটাকে অনেক সময় আমরা আলোকিত করতে পারিনি। তারা অনেকেই পেছনেই অনুপ্রেরণা হিসেবে থেকে গেছেন এবং ঠিক সেই পাদপ্রদীপের আলোয় তারা হয়তো আসেননি। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে যে পুরুষদের যে সব কাজকর্ম, সৃজনশীল কাজকর্ম, তার প্রতিটির পেছনেই আছে নারীর ভূমিকা। প্রতিটা পুরুষই তো মায়ের কোলেই, মায়ের স্নেহচ্ছায় বড় হয়। তাদের দৃষ্টিভঙ্গি, জীবনের প্রতি তাদের যে দৃষ্টি, সেটা তৈরি করে দেন মায়েরাই। আর যদি নাট্যচর্চার কথা বলি, আমরা ইদানিং অন্তত গত 50-60 বছর ধরে যে ইতিহাস চর্চার নতুন নতুন দিগন্ত খুলে গেছে, যেটা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে অবদান, সেগুলোকে ইচ্ছাকৃত হয়তো নয়, কিন্তু আমরা ভুলেই থাকতাম, সেগুলো নিয়ে আলাদা করে চর্চা হচ্ছে। যে নটি বিনোদিনী, তার যে লড়াই, তার যে নাটকের ক্ষেত্রে তার যে লড়াই, পুরুষতান্ত্রিক সমাজে তিনি কিভাবে পথ দেখিয়েছিলেন মানুষকে, সেটা অনেক পরে জানা গেছে। এখন তার জীবন নিয়ে চর্চা হচ্ছে। তো এই চর্চাগুলো খুবই দরকার। সমাজের সমস্ত ক্ষেত্রেই নারীদের অবদানটাকে তো অস্বীকার করা যায় না। বিশেষ করে যে ইতিহাস চর্চার ক্ষেত্রে বা সমাজের নানান ক্ষেত্রেই ইদানিং ফেমিনিজম শব্দটা খুব পরিচিত হয়ে উঠেছে। মেয়েরা কি কতটুকু করেছে তার স্বীকৃতি দিতেই হচ্ছে। তো আমাদের গোবরডাঙ্গার যে নাট্যচর্চা বা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমরা অনেক সময়ই ভুলে থাকি। ইতিহাসটাকে ভুলে তো আর ভবিষ্যতের দিকে এগোনো যায় না। বিরাট বটবৃক্ষ, কিন্তু তার মূল, তার শিকড়ের কথা যদি আমরা ভুলে যাই, তাহলে সেটা হবে আত্মঘাতের সমান। সুতরাং এই চর্চাগুলো খুব দরকার। আজকে যারা বক্তা আছেন তার মধ্যে আমার তো বিশেষ করেই আমি এসেছি এখানে এই আলোচনা সভায়। আমার একটা দায়িত্ব আছে, দায়িত্ব না থাকলেও শ্রদ্ধেয় পবিত্র মুখোপাধ্যায়, তিনি যে গবেষক বা সাংবাদিক এখানে লেখা হয়েছে, শিক্ষক, কিন্তু গবেষক তিনি পেশাগত গবেষকদের আমরা একভাবে চিনি, কিন্তু গবেষণাটা যার নেশা, যার ভালোবাসা, তার কাজকর্মটা কিন্তু একেবারে অন্য মাত্রা পায়। শ্রদ্ধেয় পবিত্রদার কাছ থেকে আজকে গোবরডাঙ্গার নাট্যচর্চায় নারীর যে অবদান, সেগুলো নিয়ে আমরা অনেক অজানা তথ্য হয়তো পাবো। সেই আশাতেই আসা, আপনারাও নিশ্চয়ই সেই জন্যই এসেছেন। আমাদের আরেকজন আলোচক আর একটু পরেই আসবেন, আশিস চট্টোপাধ্যায়। আশিস চট্টোপাধ্যায়ের কথা বললেই আজকে বিশেষ করে এই নাট্যচর্চায় নারীর অবদান, এটা বলতে গেলেই আশিস চট্টোপাধ্যায়ের সাথেই মনে পড়ে যায় দীপার কথা, ভারাক্রান্ত হয় মন। যে নাট্যচর্চায় গোবরডাঙ্গায় গত 40-45 বছরের যে নাট্যচর্চা, তার সাথে
আমি সরাসরি যুক্ত না থাকলেও আশিস আমার বন্ধু, দুই আশিসই আমার বন্ধু, ওরা বা বরুণ আমার ছাত্র, এরা যে আজকে দাঁড়িয়ে আছে এই জায়গায়, ব্যক্তিগতভাবে ভাবলে আপনারাও দেখতে পাবেন প্রত্যেকের সাথে কিন্তু নারীরা আছে এবং খুব ভালো মাত্রাতেই আছে। যেটা ঊনবিংশ শতাব্দীতে গোবরডাঙ্গার যেসব নাট্যচর্চা হয়েছিল সেখানে নারীরা কিভাবে ছিলেন, কতটুকু তারা পাদপ্রদীপের আলো এসেছিলেন নাকি শুধুই পেছন থেকে অনুপ্রেরণা জাগিয়েছেন, সে চর্চা, সেই ইতিহাস আমরা জানি না, তাই হয়তো আজকে শুনতে পাবো। থিয়েটারের নারী, এই বিষয়টা কিন্তু আমাদের আগে ভাবতে হবে যে গোবরডাঙ্গা থিয়েটারের যে নারীর অবদান, একই সঙ্গে গোটা বাংলায় থিয়েটারে নারীদের যে অবস্থান, তার পরম্পরা ধরেই গোবরডাঙ্গায় থিয়েটারের নারী আসে। আমরা যদি শিকড়ের দিকে না তাকাই, আমরা যদি রূপটাকে না বুঝি বা বোঝার চেষ্টা করি, তাহলে এ পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। ইতিহাস বলছে যে আমাদের থিয়েটারের নারীরা সব থেকে বেশি অবহেলিত, এবং তারা থিয়েটারে আমাদের যে সামাজিক অনুশাসন ছিল, যে রামধন্যবাদ বা অন্যান্য যে সমস্ত পুরুষতান্ত্রিক যে ভাবনা, যেটা আজও আছে, সেখানে নারীদের থিয়েটারে আসা বা সাধারণ ঘর থেকে আসা তো এক প্রকার নিষিদ্ধ ছিল। আমরা একটা ইতিহাস পাই 1795 লেবেদেব যখন বেঙ্গলি থিয়েটার করছে, যখন ডিসগাইজ অবলম্বনে কাল্পনিক সংবোধন, সেখানে 5 জন মহিলা অভিনয় করেছিলেন। সেখানে কিন্তু ইতিহাস বলছে সেই মহিলাদের নাম পাওয়া যায় না, এবং তার জন্যে লেবেদেবকে কোনো কথা শুনতে হয়নি। কেন হয়নি সেটা গবেষণার বিষয়। গোলকনাথ দাস এটা জোগাড় করেছিলেন গ্রাম থেকে। কিন্তু আমাদের থিয়েটার বলছে, যেখান থেকে আমাদের থিয়েটারের পরিসংখ্যান যদি ধরা যায়, তাহলে পতিতাপল্লী থেকে বা বারবনিতারাই আসছে থিয়েটার করতে, কারণ তাদেরকেই আনা হচ্ছে আর তারাই এগিয়ে আসছে। কিন্তু তারা যেখান থেকেই আসুক না কেন, তারা কিন্তু যদি তারা সেই পেশায় যে গিয়েও থাকে, সেই জন্য নিশ্চয়ই তারা স্বেচ্ছায় যায়নি, সমাজ তৈরি করেছে সেই পরিস্থিতি, সেই পেশা, তার শিকার তারা। একই সঙ্গে তাদেরকে যারা ভোগ করছে, তারা আবার একই সঙ্গে তাদেরকে এক্সপ্লয়েট করেছে, আবার থিয়েটারের কাজে ব্যবহার করছে, এবং তারাই এগিয়ে এসেছে। আমরা দেখতে পাই যে আমাদের প্রথম দিকে যে ব্যবসায়িক রঙ্গমঞ্চ, তার যে গোড়া, সেখানে যারা থিয়েটারে আসছে তারা আসছে কিন্তু ওই রকম একটা জগৎ থেকে। থিয়েটারে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সম্মানের জায়গায় তাদেরকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। এক অদ্ভুত দ্বিচারিতা পুরুষতান্ত্রিক সমাজে। এই দ্বিচারিতা তখনও ছিল, আজও আছে। আজকের কথা আমরা বলবো, আমরা শুনবো। আমি শুধু সেই কথাটা এই জন্য ছুঁয়ে যাচ্ছি যে আমার ভাবতে অবাক লাগে যে যে নারীদের নিংড়ে নিয়ে আমাদের থিয়েটারের ভিত তৈরি হতো। আপনারা জানেন যে গ্রেট ন্যাশনাল থিয়েটারে বিনোদিনীকে নিয়ে, বিনোদিনী দাসীকে নিয়ে কাজ শুরু হয়, যখন অনেকটা সফল হবার পর তার মালিকের সঙ্গে বিবাদে যখন বিনোদিনী এবং গিরিশ ঘোষরা বেরিয়ে আসছে, এবং তারপর যখন তাদের থিয়েটার তৈরি হয়, বিনোদিনীও কিন্তু আসছেন ওই রকমই একটি জগৎ থেকে। তার মা ছিলেন পতিতা। অদ্ভুত ব্যাপার যে তার গুরু ছিলেন গিরিশ ঘোষ, ওই রকম মহামান্য এবং আমাদের স্মরণীয় নাট্যকার, অভিনেতা, লেখক, নাট্যকার তো বটেই। তো সেই গিরিশ ঘোষ একটা সময়ে তাদের নিজেদের থিয়েটার হবে বলে বিনোদিনীকে বিক্রি করতে চাইছেন গুরবুক রায়ের কাছে, সেই এক ব্যবসায়ী, 50,000 টাকায়। এবং বিনোদিনী তার বিনিময়ে বলা হচ্ছে যে, বা তিনি আশা করেছিলেন যে স্টার থিয়েটারটা বি থিয়েটার বা তার নামে হবে, বিনোদিনী থিয়েটার। আর তার সাথে যে
মানে খুব গোদা বাংলায় যে বেইমানি করা হলো সেটা এইটা হলো যে প্রথম দিকে এটা সিদ্ধান্ত হয়েছিল এবং তার বিনিময়ে তাকে রক্ষিতা করে পাঠানো হয়েছিল এই গুরমুখ রায়ের কাছে। বিনোদিনী সেইভাবে রক্ষিতা হতে তো রাজি হননি, কিন্তু তিনি থিয়েটারের স্বার্থে তিনি অন্তত কিছুটা হয়েছিলেন এবং পরবর্তীকালে তাকে বোঝানো হয়েছিল যে এটা হলে যেটা হবে যে টাকা দরকার, অর্থের কাছে তো সব বিক্রি হচ্ছে, সব সময় আজও হয়। এই থিয়েটারটা তৈরি হবে, আমাদের নিজেদের থিয়েটার হবে এবং তার নাম হবে বি থিয়েটার বা বিনোদিনী তার নামে থিয়েটার। সেই আশা নিয়ে কিন্তু তিনি এগিয়েছিলেন। কিন্তু যখন দেখা গেল, যখন প্রশ্ন উঠল যে তখন তার চরিত্র কি না বারগুনি, তখন মহামান্যরা বললেন যে না, বিনোদিনী থিয়েটার যদি বলা হয় তাহলে কিন্তু দর্শক আসবে না, থিয়েটার বিক্রি হবে না। তাহলে কি করে হবে? তাহলে না, বিনোদিনীর নামে থিয়েটার। কারণ তখন বলবে যে বেশ্যার নামে থিয়েটার। এখানে ছোটরা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি ইতিহাসটা বলতে গিয়ে এই শব্দটা ব্যবহার করতে হয়েছে যে এর নামে থিয়েটার হলে কি করে মানুষ দেখতে আসবে। তো করোনা স্টার্ট থিয়েটার, এবং এত বড় একটা ভ্রষ্টাচারের মধ্যে জড়িত হলেন বিষ ঘোষের মতো মানুষ। পরে কি হলো? পরে দেখা গেল বিনোদিনী অভিমান নিয়ে তাও থিয়েটার করেছেন এবং চৈতন্য লীলা দেখতে শ্রীরামকৃষ্ণ আসেন এবং তাকে আশীর্বাদ করে গেছিলেন, এটা ইতিহাস। কিন্তু বিনোদিনী মাত্র এই কত 12-13 বছরের থিয়েটার জীবন থেকে কিন্তু সরে যান, বেঁচেছিলেন দীর্ঘদিন। সেই অভিমান বুকে নিয়ে তিনি থিয়েটার ত্যাগ করেন। যদি না করতেন তার মতো মহিষী এবং অসামান্য অভিনেত্রী আমাদের থিয়েটারে কিন্তু একটা আরো বেশি একটা কোনো দিক নিদর্শন করতে পারে। এই কথাগুলো আমি এই জন্য বললাম যে তাহলে যদি গোবরডাঙ্গার পরিসরে আমরা চলে আসি এবং গোবরডাঙ্গার নারীদের যদি থিয়েটারের নাট্যচর্চা আমরা তার পরিসংখ্যান খুঁজতে বেরোই, তাহলে স্যার বলবেন যে সেটা তো 2-4 বছরে হয়, তারও একটা ইতিহাস। তো সেই ইতিহাসেও সেই যারা কাজ করেছে কতটা বাধা, সামাজিক বাধা এবং কতটা রক্তচক্ষু উপেক্ষা করে তারা থিয়েটারে আসছে বা এসেছে এবং তাদের কতটা মূল্যায়ন হয়েছে আমরা করতে পেরেছি আমি জানি না, কিন্তু সেই জায়গাটা জানা খুব দরকার। সেইটা যদি না জানি, ইতিহাস থেকে এই জায়গায় যদি আমরা আসি, তাহলে আমরা এই মুহূর্তে যে বুঝতে পারবো যে এই সময় দাঁড়িয়ে এই থিয়েটার বা গোবরডাঙ্গা থিয়েটারকে যদি আমরা এই পরিসরে নিয়ে আসি, তাহলে নারীদের বা এই অভিনেত্রীদের অবস্থান কি। আর সেইটা সঠিক চিহ্নিত হলে নতুন প্রজন্মের মেয়েরাও আরো বেশি বেশি করে তো থিয়েটারকে আরো সমৃদ্ধ করবে। কিন্তু পরিস্থিতি যে কতটা বদলেছে আমি জানি না। এই মুহূর্তে আমাদেরই দলে একটি মেয়ে, এই পরশুদিন বোধহয় কথা হচ্ছিল, সে আসে চারঘাট বা ওইরকম একটা অঞ্চল থেকে। সে বলছে যে রাত 9টার পরে অটোই করে যদি বাড়ি সে ফেরেও, পাড়ায় ঢুকলে পরে একটা অদ্ভুত, মানে এমন একটা জায়গায় সেই জায়গাটা রয়েছে, সেরকম অসংখ্য সেরকম জায়গা রয়েছে, গোবরডাঙ্গা দিয়ে বিচার করলে হবে না। বলছে যে একটা অদ্ভুত ছাউনি, থিয়েটার করতে যাচ্ছে। এখনো যদি এটা হয়, বা সেটা শিল্পায়নের মতন একটা দল, 43 বছরের দল, সেখানে থিয়েটার করে ফিরছে, তাকেও কতটা ভেবে এবং তার বাড়ির লোক দিয়েছে থিয়েটার করতে, তার বাবাকে এসে দাঁড়াতে হচ্ছে মোটরসাইকেল নিয়ে, যে মেয়েটিকে, কারণ কি পাড়ার মধ্যে ঢুকলে নাকি তার দিকে নানান দৃষ্টি পড়বে যে সে কি না একটা খারাপ কাজ করবে। তো আবহাওয়া যে খুব বদলেছে এমন নয়। আবার এটাও ঠিক যে শিক্ষিত সমাজে গিয়ে এই মুহূর্তে নারীদের যে থিয়েটারের আগ্রহ অবস্থান, তাতে অন্তত আমরা যারা নাগরিক মানুষ বা আমরা নাগরিক চেতনায় যারা আছি, তারা হয়তো কিছুটা সহযোগ, কিছুটা জায়গা করে দিতে পেরেছি। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই মুহূর্তে দেখেছি যে মেয়েরা, এটা বললে কেউ অন্যভাবে নেবেন না, আমার মনে হয় মেয়েরা বেসিক্যালি হয়তো ছেলেদের থেকে একটু বেশি অনেস্ট হয়। কেউ আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু অনেক বেশি বেসিক্যালি তারা কিন্তু অনেক বেশি অনেস্ট, কারণ আর তারা অনেক মন দিয়ে কাজ করতে পারে। আমাদের ফাঁকিটা তাদের মধ্যে অতটা নেই। তো সেইখান থেকে আবার আমার এখনো এইরকমও অভিজ্ঞতা রয়েছে যে প্রচুর মেয়েরা কিন্তু এগিয়ে আসছে এই সময়, প্রচুর। আমার বন্ধু শান্তনু দাস সেদিন বলছিল, রবীন্দ্র ভারতী ও নাট্য বিভাগের প্রধান, বলছিল যে আশিস অবাক হয়ে যাবে যে
এই যে যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে প্রচুর পাহাড়, যারা ভর্তি হতে চায় তাদের মধ্যে বেশিরভাগ ট্যালেন্টেড মেয়ে, তারাই সংখ্যায় বেশি ভোট করেছে, ইন্টারভিউ করেছে, এটা পাওয়া যাচ্ছে। তা আমি নাট্য একাডেমিতে ওয়ার্কশপের ইন্টারভিউ নিতে গিয়ে একই অভিজ্ঞতা। তো সেইখান থেকেও বলতে পারি যে এই মুহূর্তে এই নারী শক্তিকে আমাদের শ্রদ্ধা করতে হবে, এবং আমাদের থিয়েটারের বিনোদিনী থেকে এই পর্যন্ত যদি আমি আসি, সেই নারীরাই কিন্তু কোথাও একটা একটা সঠিক জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়া শুধু নয়, থিয়েটারের মেরুদণ্ডকে আরো বেশি হয়তো শক্ত করে ধরে রেখেছে বা সোজা। আশিসকে ধন্যবাদ। আজকের যে মূল বিষয় আলোচনার তার ভূমিকা হিসেবে আশিসের বক্তব্যটা নিশ্চয়ই আপনারাও বুঝেছেন, খুবই দরকারি ছিল। গোবরডাঙ্গার নাট্যচর্চার ইতিহাসের দিকেও যায়নি ঠিকই, কিন্তু একটা বড় প্রেক্ষিতে যে সেই ১৯বিংশ শতাব্দীতে কি লড়াইটা মেয়েদের করতে হয়েছিল তার ছোঁয়া দিয়ে গেলেন। পুরুষতান্ত্রিক সমাজে কিরকম ভাবে অবহেলিত হতো, তাদের অবদানটাকে স্বীকৃতি দেওয়া হতো না, এবং আজও যে সমাজে এরকম পরিস্থিতি আছে, শুধু আলোকিত শহরে একরকম, তাই দেখে আমরা যেন ভুল না বুঝি যে মেয়েদের অবদান, মেয়েরা না থাকলে যে সমাজের কোনো কিছুই সুস্থভাবে সুন্দরভাবে হয় না। একটা খুব দামি কথা বললো, এটা আমিও বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, ব্যতিক্রম থাকবেই, কিন্তু মেয়েরা অনেক সৎ এবং অনেক সুন্দরভাবে কাজ করতে পারে, এটা প্রতিটা মুহূর্তে আমরা টের পাই, কিন্তু স্বীকার করি না। তো যাই হোক, আমরা যে বক্তা আজকে তাকে অনুরোধ করব এই বিষয়ে বলার জন্য। একটু এইটুকু শুধু বলি যে যে একটা বর্ধিষ্ণ গোবরডাঙ্গার যে সাংস্কৃতিক যে বিরাট ইতিহাস আছে, যে গোবরডাঙ্গা শহরের পৌরসভার জন্ম 1870 সালে, তার যে গোবরডাঙ্গায় প্রথম বিধবা বিবাহ করেছিলেন গোবরডাঙ্গার মানুষ, তার নানান রকম ঘটনা আমরা টুকরো টুকরো ভাবে পাই, কিন্তু আঞ্চলিক ইতিহাসের যে একটা বড় বিড়ম্বনা, ঠিক সেইভাবে গবেষক বা সেই তথ্য সবসময় উঠে আসে না। আমরা জানি না, আমাদের আজকের যে আলোচক পবিত্র মুখোপাধ্যায়, তিনি তার নেশা, তার ভালোবাসা, এই যে গবেষণা, তার থেকে কি কি মণিকাঞ্চন তুলে আনছেন আমাদের জন্য। গোবরডাঙ্গার নাট্যচর্চায় মেয়েদের অবদান, সত্যিকারের জোরালো কোনো তথ্য বা সেই যুগের হারিয়ে যাওয়া নামগুলোকেও যদি আমরা পাই, তাদের শ্রদ্ধা জানাতে পারবো তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। মাস্টার কি দাঁড়িয়ে বলবে নাকি? তাহলে কি ওইটা দিয়ে দেবে স্ট্যান্ড সহ, হাতে নিতে অসুবিধা হলে? স্কুলে পড়তাম, অধিকাংশ দিন তো পড়া থাকতাম না, দাঁড়িয়ে থাকতাম, সেইটা অভ্যেস হয়ে গেছে। গোপাল, তাহলে মাইকে স্ট্যান্ডটা দিয়ে দে, তাহলে হাতে নিতে অসুবিধা হবে। হ্যাঁ, মঞ্চে উপর বরিষ্ঠ কাকনিবাবু, আশিস, সোমা এবং উপস্থিত সুধীজন, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে মৃদঙ্গমের যারা কর্মকর্তা, সদস্য তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে বক্তব্য বলার জন্য। সত্যি কথা বলতে কি, আমি গবেষকও নেই, কিচ্ছু না, আরো সত্যি কথা বলতে কি। সুতরাং গবেষক হতে গেলে যে মানে জ্ঞান প্রজ্ঞা থাকতে হয়, তার কোনোটাই আমার নেই। সুতরাং গবেষক হওয়ার যোগ্যতা আমার যেহেতু নেই, সেহেতু গবেষক হিসেবে দাবি করাটা আমার উচিত না, আমি করছিও না। তবে গোবরডাঙ্গার নাট্যচর্চা নিয়ে বলার আগে, বলার সম্পর্কে আমি দু একটা কথা বলি। এই কারণে এখানে যারা আছে তারা সকলেই জানে, আপনারাও জানেন, যে নাটক তো আজকের থেকে শুরু হয়নি। প্রায় ৩,০০০ বছর আগে গ্রিস দেশে প্রথম নাটক শুরু হয় বলেই নাটক। তারপরে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, তখন সেই ধারা জমে আসে, তারপরে ইংরেজরা আসলে তাদের ধারা আসে। কিন্তু আমাদের দেশেও
ভরতমুনির নাট্যচর্চা, নাট্য বিষয় বই ইত্যাদি আছে। সুতরাং আমাদের দেশেও নাটকের একটা ধারা ছিল, তবে সেই ধারাটা মূলত এখনকার যে নাটক বা অভিনয়ের যে ধারা, সেই ধারার সঙ্গে মিলবে না। সেটা অনেকটা যাত্রাধর্মী নাটক। ফলে যাত্রার ব্যবস্থা ভারতবর্ষে অনেকদিন আগের থেকেই চালু আছে। এইবার যদি আরো সংক্ষেপে চলে আসি, তাহলে বাংলা নাটক উল্লেখ করেছেন তারপরে রঘুবার আমাদের আশিস, যে বাংলা নাটক শুরু হলো 1795 সালের 27শে নভেম্বর। সেই দিন কলকাতার দমতলাতে বাংলা নাটক প্রথম শুরু হলো। একটি ইংরেজি নাটকের বাংলা অনুবাদ করা হলো, নাম দেওয়া হলো কাল্পনিক সংগ্রহ। বললেন কে? রাশিয়ান একজন ভদ্রলোক, তাকে আমরা সহজ ভাষায় লেবেদেব বলি, রাশিয়ান লেবেদেব। তিনি এই ভদ্রলোক, তার বাবা রাশিয়ায় জারের ওখানে গান বাজনা করতেন, সেই থেকে সে গান বাজনা শেখে। পরে সেখান থেকে সে বিলাতে আসে, এসে সেখানেও সে গান বাজনা করার চেষ্টা করে, কিন্তু ছেলেও সুবিধা হয়নি। তখন সে বিলেতে একটি দোকান দেখে যেখানে ভারতীয় পণ্য সেখানে রয়েছে। ভারতীয় পণ্যের মধ্যে শিল্প সামগ্রী ইত্যাদি থাকার দরুন তার মনে হলো যারা এই ধরনের শিল্প সামগ্রী তৈরি করে তাদের দেশ নিশ্চয়ই আরো বেশি নামদারি হবে, আমাকে তারা সম্মান করবে। তিনি মাদ্রাজে আসেন, কয়েকদিন সেখানে থাকেন, কয়েকদিন মানে কিছুদিন সেখানে থাকেন। কিছুদিন থাকার পর সেখানে তিনি একটু গান বাজনা করেন, কিন্তু আত্মতুষ্টি লাভ করতে পারেন না। তখন তাকে কয়েকজন বুদ্ধি দেয় যে তুমি কলকাতায় যাও, কলকাতায় গেলে তুমি এই সম্মান পাবে। ভেবেতে তখন কলকাতায় আসে। কলকাতায় আসার পরে সে দেখলো যে হ্যাঁ, কলকাতা সংস্কৃতির জায়গা। তখন বিদেশি রাজত্ব, স্বাভাবিকভাবেই সমস্ত নাটক ইত্যাদি হয়, সেগুলো সবই ইংরেজি নাটক। বাঙালিদের কোনো সুযোগ সেখানে নেই। তিনি তখন কি করলেন, ভাবলেন তাহলে এখানে বাংলা নাটক করতে হবে, কিন্তু তিনি কিছুই বাংলা জানেন না। বরদ দাসের নাম উল্লেখ করেছেন। বরদ দাস একজন শিক্ষক, তার কাছে তিনি বাংলা শিখলেন। আমি সংক্ষেপে বলছি, তিনি বাংলা শিখলেন এবং তিনি একটি নাটক অনুবাদ করলেন, কাল্পনিক সম্পদন। আর একটি নাটক অনুবাদ করেছিলেন, সেটি আর অভিনীত হয়নি। হ্যাঁ, সেটা আর অভিনীত হয়নি। তিনি সম্ভবতই অভিনয় করেন ডোমতলাতে। 300 আসন ছিল, 300 আসনই পরিপূর্ণ হয়ে গেল। টিকিট কেটে সেখানে ঢুকতে হয়েছিল, টিকিটের দাম খুব কম ছিল। এবং তারপরে এই নাটক আরো দুবার অভিনীত হয়েছে। তারপরে তার পক্ষে আর এই নাটক পরিচালনা করা সম্ভব হয়নি, কারণ তার তখন শত্রু সংখ্যা অনেক বেড়ে গেল। পরে শেষ পর্যন্ত তাকে এদেশ ছেড়ে চলে যেতেই। এই হলো সূচনা বাংলা নাটক 1795 সাল। তারপরে বাংলা নাটক কবে পাওয়া যাচ্ছে? এর মাঝখানে বাংলা নাটক 40 বছরের মধ্যে আর পাওয়া যায়। 40 বছর পর 1835 সালে কলকাতায় নবীন বসুর বাড়িতে বিদ্যাসুন্দর নাটকটি অভিনীত হয়। এটা একটা মজার ব্যাপার। বিদ্যাসুন্দর অভিনীত হচ্ছে নবীন বসুর বাড়িতে, বিরাট বড় বাড়ি। এইবার সেই নাটকটি অভিনীত হচ্ছে একটি মঞ্চে নয়, একাধিক জায়গাতে মঞ্চের মতো করে ব্যবহার করা হচ্ছে। কিরকম ভাবে? বিদ্যাসুন্দর নাটকের যে অংশে আছে, যে ড্রয়িং রুম বা রাজবাড়ি, সেটাকে নবীনচন্দ্রের ড্রয়িং রুমটাকে দেখানো হচ্ছে।
দর্শকরা সেই অংশ দেখলো, দেখে তার সেই অংশ হয়ে যাওয়ার পর তার পরের অংশ বলা হলো যে পুকুরের ধারে একটা কুড়ে ঘরে, সেখানে যেতে হবে। দর্শকরা উঠে কুড়ে ঘরের কাছে যাবে, অর্থাৎ এক জায়গায় বসে সমস্ত নাটক দেখার সুযোগ সেখানে পাবে। 4-5 জায়গা হওয়ার পর নাটক সম্পূর্ণ হলো। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলতে হবে, কিন্তু সে অনেক সময়ের ব্যাপার দরকার। এইবার সেই নাটক করতে গিয়ে তৎকালীন যুগে লক্ষাধিক টাকা নবীন বসুকে খরচ করতে হয়। সেই জন্যে এই নাটক বা এর পরে নবীন বসুর পক্ষে খুব বেশি দিন আর নাটক চালানো সম্ভব হয়। তারপরে ক্রমান্বয়ে বাংলার নাটক হলো, বিভিন্ন জায়গায় হয়েছে, সুতরাং সেটা নিয়ে আর আলোচনার দরকার নেই। আমরা বরং কলকাতা থেকে গোবরডাঙ্গায় চলে আসি। এবার গোবরডাঙ্গায় যদি আসা যায় তাহলে দেখা যাবে গোবরডাঙ্গায় কবে নাটক শুরু হয়েছে। নাটক শুরুর আগে গোবরডাঙ্গায় কিন্তু যাত্রা শুরু হয়েছে। গোবরডাঙ্গা গোষ্ঠবিহার মেলা, আমি ইংরেজি তারিখ অনুযায়ী 1823 সালের 12ই এপ্রিল অর্থাৎ 1লা বৈশাখ এই মেলা শুরু হয়। কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, জমিদার বাড়ির ছেলে, তিনি এই মেলার সূচনা করেন। তার বাবার ইচ্ছে ছিল, খালারাম মুখোপাধ্যায়, যিনি গোবরডাঙ্গা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, কিন্তু তিনি তার আগেই তার মৃত্যু হয়। 1817 সাল নাগাদ তার মৃত্যু হয়, সেখানে তার পক্ষে আর করা সম্ভব হয়নি। তার ছেলে কালীপ্রসন্ন মেলার সূচনা করেন এবং সেই দিন কালীবাড়ি উদ্বোধন করেন। কালীবাড়ি উদ্বোধন বলতে কিন্তু পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ ছোট কালীবাড়ি ছিল সেটাকে আরো বিস্তারিত করে তারপরে তিনি সেখানে করেন। নাম দেন আনন্দময়ী বাটি এবং কালীর নাম হচ্ছে প্রসন্নময়ী, কারণ মা প্রসন্ন হয়ে কালী প্রসন্ন জন্ম হয়েছে বা খেলারাম পুত্র সন্তান পেয়েছে তাকে। এবং তারপর থেকে সিদ্ধান্ত হয় যে জমিদারদের যত পুত্র সন্তান জন্মাবে তাদের নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত থাকবে। যদি প্রসন্ন শব্দ কেউ যুক্ত করতে রাজি না হয় তাহলে জমিদারদের যে ঐতিহ্য বা জমিদারদের সম্পত্তি ইত্যাদি থেকে সে বঞ্চিত হবে। তবে সেই ধারা তারা চালু রেখেছে 19-20 করে। যাই হোক, এইবার সেই বেলাতে প্রথম দিকে এখানে কথকতা, রামায়ণ, পাঁচালী এই ধরনের অনুষ্ঠান হতো। যাত্রা তখন শুরু হয়নি। কালীপ্রসন্নের ছেলে সারদা প্রসন্ন মুখোপাধ্যায়, তিনি প্রথম যাত্রা পালের সূচনা করেন। এই যাত্রা দল যারা, তারা বাইরের থেকে আসত, এখানকার কোনো দল না। তখন এখানকার কিছু মানুষ উৎসাহিত হলেন যে বাইরের থেকে দল এসে যাত্রা করছে, তা আমরা কি একটু যাত্রা করতে পারি না? তখন সরকার পাড়াতে কিছু মানুষ প্রথম যাত্রাপালা শুরু করলেন 1850 সাল নাগাদ। নাম দিলেন তারা আমাদের শ্রী চৈতন্য নাম অনুযায়ী শ্রী চৈতন্য অপেরা। এই নাম দিয়ে তারা 1850 সাল নাগাদ প্রথম যাত্রাপালা শুরু। কারণ তাদের বক্তব্য যে শ্রী চৈতন্যর সঙ্গে যাত্রার একটা বিরাট ভূমিকা আছে। শ্রী চৈতন্য নিজে নারী চরিত্র অভিনয় করেছেন। 1509 সালে তিনি যখন গৃহত্যাগ করেননি, তার কয়েকদিন আগেও তিনি নবদ্বীপের যাত্রাপালায় নারী চরিত্রে অভিনয় করেছিলেন। রুক্মিণী এবং কালীর ভূমিকায় তিনি অভিনয় করেন। আরেকটা নাটকে তিনি রাধার ভূমিকায় অভিনয় করেছিলেন, মূলত নারী চরিত্রে। সেই জন্যে তার প্রতি শ্রদ্ধা বশত এই যাত্রাপালার নামকরণ করেন। তখন গোবরডাঙ্গা কোনো নাটকের দল নেই, যাত্রা হচ্ছিল। এইবার 1878 সাল নাগাদ গোবরডাঙ্গা ভট্টাচার্যের পাড়া হরিনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক, তিনি প্রথম উদ্যোগী হলেন যে গোবরডাঙ্গায় একটা নাটকের দল করতে হবে। এইবার সেই অনুযায়ী তিনি কিছু লোকজন মিলে এবং নাটকের দল একটা তৈরি করলেন। নাম দিলেন আর্য রঙ্গভূমি।
আর্য রঙ্গভূমি অনেকগুলো নাটক করেছে, সে বিস্তারিত যাচ্ছে না। তারপরে সেই নাটকের দলটি কোথায় নাটক করত? কুমড়ুপুকুর, যারা আছেন তারা সকলেই জানেন কুমড়ুপুকুরের সামনের দিকে বা উল্টো দিকে যেখানে আপ্যায়ন ক্যাটারিং বলে একটা সংস্থা আছে, ওই জায়গাটা ছিল তাদের নাটকের জায়গা। কেন ওই জায়গাটা? ওখানে প্রকাশ কুণ্ডু বলে এক ভদ্রলোক, তার একটা চিনির কারখানা ছিল। আগে গোবরডাঙ্গাতে অনেকগুলো চিনির কারখানা ছিল, প্রায় শোনা যায় যে 108টা চিনির কারখানা ছিল। যমুনা নদীর ধাপ দিয়ে যদি একেবারে এ পর্যন্ত চলে যাওয়া যায়, সরকারপাড়া ইত্যাদি অঞ্চল পর্যন্ত, এই সমস্ত জায়গায় যমুনার ধারে মাটি খুললেই মাটির চারা পাওয়া যাবে। চারা মানে মাটির ভাড় ভাঙা অংশ, অর্থাৎ ওই গুড় আসতো, সেই গুড়ের যে ভাড়গুলো সেখানে ভেঙে নদীর ধারে ফেলে রাখা হতো। তা সেই গিয়ে এখানে অনেকগুলো চিনির কারখানা ছিল। এইবার সেই চিনির কারখানা পরবর্তীকালে চিনি আরো বেশি সমৃদ্ধ হওয়ার কারণে এই চিনি বন্ধ হয়ে গেল। তখন কারখানাগুলো কার্যত বন্ধ হয়ে গেল। সেই প্রকাশ কুণ্ডুর কারখানা বাড়িটাকে আর্য রঙ্গভূমির সদস্যরা একটু মঞ্চের মতো তৈরি করে সেখানে তারা রিহার্সেল দিতেন এবং নাটক করতেন। একাধিক নাটক করেছেন। এইবার সেই নাটকগুলো করার সঙ্গে সঙ্গে তারা দেখেছেন যে এই নাটকে নারী চরিত্র দরকার, কিন্তু নারী তখনও নেই। পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করছেন, পুরুষরাই তখন নারী চরিত্রে। হ্যাঁ, শুভেচ্ছা। তোমার মাঝি ভালোভাবে চলুক। শুভেচ্ছা যদি আরো মানুষের কাছ থেকে পেতে হয় তাহলে নারীর চরিত্রের জন্য নারীদেরই নিতে হবে, কিন্তু না, তখনো পর্যন্ত নারী পাওয়া যায়নি। তখন পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করতেন। তখন ননীমাধব চট্টোপাধ্যায়, তারপরে সুরত মুখোপাধ্যায়, এরা সব তখন নারী চরিত্রে অভিনয় করে। বেশ কয়েক বছর পরে রসরাজ অমৃতলাল বসু এসেছিলেন গোবরডাঙ্গাতে জনা নাটকটি দেখতে। আর্য রঙ্গভূমির জনা নাটকটি দেখবার জন্য আসেন। এই নাটকে জনার ভূমিকায় পাঠ করেছিলেন বা অভিনয় করেছিলেন সুরত মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক। অমৃতলাল বসু, শোনা যায় যে তিনি ওই অভিনয় দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি বলেছিলেন যে তৎকালীন যুগের যে অন্যতম সেরা অভিনেত্রী তারা সুন্দরীর অভিনয়ের থেকেও ভালো অভিনয় হয়েছে সুরত মুখোপাধ্যায়, একজন পুরুষ, তিনি অভিনয় করেছেন। এইরকম আরেকটা মজার ব্যাপার আছে, প্রসঙ্গে বলে রাখি যে পুরুষদেরই সরকার পাড়াতে একটি নাটক হচ্ছে। ওই সময় দুজন তাতে অভিনয় করছেন, দুই ভাই নারী চরিত্রে অভিনয় করছেন। তাদের স্ত্রীরা নাটক দেখতে এসছে, তারা বাড়িতে কোনদিন বলেননি যে তারা স্ত্রী চরিত্রে অভিনয় করছেন, একটা লজ্জার ব্যাপার, বলেননি। এইবার তার স্ত্রীরা, দুই ভাইয়ের দুই স্ত্রী এবং অন্যরাও এসেছে দেখতে। তখন মেয়েদের এইভাবে এত সহজে নাটক দেখার সুযোগ ছিল না। কি করা হতো? চিতের আড়ালে থেকে তাদের নাটক দেখতে হতো। চিতের আড়ালটা কি? ওই বাঁশের কঞ্চিগুলোকে খুব সরু সরু করে কেটে তারপরে সেটাকে যাদের মতো করে যে ফাঁকটুকু আছে তার মধ্যে দিয়ে দেখতে হবে, এরকম পদ্ধতি। সরাসরি দেখার কোনো সুযোগ নেই। যাই হোক, সেই পদ্ধতিতেই ওদের স্ত্রীরা দেখছে। কিন্তু আশ্চর্যের কথা, তাদের স্ত্রীরা, তাদের স্বামীরা যে নারী চরিত্রে অভিনয় করছে এটা তারা বুঝতেই পারেনি। হ্যাঁ, তারপরে যখন তারা জানলো তারা রীতিমতো অবাক হয়ে গেল। আমি এই কথাটা বললাম এই কারণে যে তখন যারা অভিনয় করতেন নারী চরিত্রে পুরুষরা, তারা কত দক্ষতার সঙ্গে অভিনয় করতেন। কিন্তু তবুও মানুষ তো চাইছে যে নারীরাই নারী চরিত্রে অভিনয় করবে। সেটা কবে শুরু হলো? ওই আর্য রঙ্গভূমি 1911-12 সাল নাগাদ প্রথম নাটক অভিনয় শুরু করলেন টিকিট কেটে। এর আগেও তারা টিকিট কেটে করেছে। এইবার প্রতি শনিবার রবিবার নাটক অভিনীত হতো।
প্রতি শনিবার রবিবার নাটক অভিনয়ের আপনার মনে থাকতেই পারে বা মনে প্রশ্ন আসতেই পারে যে সেই সময় গোবরডাঙ্গার লোক সংখ্যা কত ছিল? 6,000-এর কম। লোক সংখ্যা কমে যাচ্ছে। 1891 সালে যে জনগণনা হয়েছিল তার থেকে 1901 সালের জনগণনা দেখা গেল আরো কমে এসছে। 1911 সালে আরো কমে এসছে। তখন সুরেশ মিত্র দেখলেন যে এত জনসংখ্যা কমে আসছে কেন, তিনি তখন পৌরসভার ভাইস চেয়ারম্যান। তখন তিনি বললেন যে যমুনা নদী মরে যাওয়ার কারণে নানান ধরনের রোগব্যাধি হচ্ছে এবং সেই কারণের জন্য বহু মানুষ গোবরডাঙ্গায় মারা গেছে, বহু মানুষ গোবরডাঙ্গা ছেড়ে অন্যত্র চলে গেছে, সেই জন্য গোবরডাঙ্গার জনসংখ্যা কমে গেছে। এইরকম একটা জটিল সময়ের মধ্যেও নাটক কিন্তু হচ্ছে এবং টিকিট কেটে হচ্ছে এবং শনি রবিবার হচ্ছে। তাহলে হচ্ছে কি করে? হচ্ছে ইছাপুর থেকে লোক আসছে, চারঘাট থেকে লোক আসছে, লবণগোলা থেকে লোক আসছে, অর্থাৎ গোবরডাঙ্গার নিকটবর্তী এলাকা থেকে লোক এসে প্রতি শনিবার রবিবার নাটকের হলঘর বাড়াচ্ছে। কারণ তখন বিনোদনের অন্য মাধ্যমগুলো কত বেশি মানুষের আকর্ষণীয় ছিল না। কত কথা ছিল, পাঁচালি ছিল না তা না, কিন্তু সেগুলো যে সবাইকে আকর্ষণ করতো তা না। আবার যাত্রাও ছিল, কিন্তু যাত্রা সেইভাবে নিয়মিত হতো না। ফলে নাটকটাই তখন নিয়মিত হচ্ছে বলে বহু মানুষ সেখানে আসেন এবং নাটক দেখেন। এইবার সেই নাটকের দলে কলকাতা থেকে করেছে কয়েকজন মহিলা, তারা আসেন, তারা গৃহবধূ নন, বারবধূ। তাদের আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের নাম জানা যায়, যোগমায়া, তারপরে শেফালি, কামনা, পদ্মা, এইরকম কয়েকজনের নাম জানা যায়, সকলের নাম জানা যায়। এরা কলকাতার থেকে আসতো। ইতিমধ্যেই মানে প্রথম যখন আর্য রঙ্গভূমি চালু হয়েছে তখন কলকাতা পর্যন্ত ট্রেন চালু হয়নি। গোবরডাঙ্গা থেকে কলকাতায় যাওয়ার ট্রেন চালু হলো 1883 সালে 7ই ডিসেম্বর, আর এটা 1911। তখন ট্রেন চলছে, সংখ্যায় কম, কিন্তু যাওয়া যাচ্ছে। আগে যেমন প্রায় 2.5 দিন 3 দিন লেগে যেত কলকাতায় যেতে, বহিরাকায় পালকিতে যেতে হবে, নয় গরু গাড়িতে করে যেতে হবে, হেঁটে যেতে হবে, বর্ষাকালে যাওয়া খুব মুশকিল। এইরকম পরিস্থিতি। এখান থেকে রাস্তা নেই, যশোর রোড পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু সেই পৌঁছানোর জন্য যে রাস্তা, অর্থাৎ নবপুর থেকে যশোর রোড পর্যন্ত পৌঁছতে গেলে যে 8-9 কিলোমিটার রাস্তা, সে রাস্তাও ভালো নেই। সে রাস্তা ইতিমধ্যেই ভালো করা হয়েছে। 1852 সালে গোবরডাঙ্গা চ্যাটার্জি পাড়ায় শিবনাথ চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোক, তিনি কলকাতা হাইকোর্টের উকিল ছিলেন, সুপ্রিম কোর্টের উকিল ছিলেন বা আইনজীবী ছিলেন। তিনি গোবরডাঙ্গা থেকে যাতে কলকাতায় যাওয়া যায় সেই জন্যই রাস্তাটা তৈরি করেছেন। সেই জন্যে লোকে নবপুর থেকে যে রাস্তাটা সন্ধ্যা পর্যন্ত গেছে তাকে শিবনারায়ণ চট্টোপাধ্যায় শহর রোড বা রাস্তা বলে জানে। সেটা আগের কথা, আমরা পরে আসছি। এবার 1911 সালে 12 সালে যখন এই চলছে, নাটক চলছে, তখন গোবরডাঙ্গার এক শ্রেণীর মানুষ এইটাকে সহজভাবে নেয়, মোটেই সহজভাবে নেয়। তখনকার দিনে বিখ্যাত একটা পত্রিকা ছিল কুমুদহ বলে একটি পত্রিকা, দাস যোগেন্দ্রনাথ কুণ্ডু হচ্ছে পত্রিকার সম্পাদক ছিলেন। সেই পত্রিকাতে অনেকের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছেন, কিন্তু সেই পত্রিকাতে এইভাবে কলকাতা থেকে মেয়েদের এনে অভিনয় করানোর তীব্র কটাক্ষ করা হয়েছে, যে নাটক করার দরকার নেই, নাটক বন্ধ করে দেওয়া হোক, নাটক সমাজের ক্ষতিসাধন করছে ইত্যাদি। কিন্তু যারা ওই নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু এত সহজে দমে যাননি। তারা চেষ্টা করেছেন যাতে নাটকটা চালিয়ে দেওয়া যায়। যাই হোক, 1918 সাল পর্যন্ত এটা মোটামুটি চলেছিল। তারপরে কিন্তু আর্য রঙ্গভূমি নানান কারণে তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তারা উৎসাহী ছিলেন, তারা অনেকে মারা যায়, নানান কারণের জন্য শেষ পর্যন্ত এই নাট্যদলটি 1918 সাল নাগাদ বন্ধ হয়ে যায়। তারপরে গোবরডাঙ্গার আরো কয়েকটা নাটকের দল রয়েছে, ইউনিয়ন ক্লাব হয়েছে, সান্ধ্য সম্মেলনী হয়েছে, তারপরে আমাদের খাটুরার দিকে হায়দারপুর নাট্য সমাজ তৈরি হয়েছে, এরকম নাটকের দল তৈরি হয়েছে। কিন্তু কোনো নাটকের দলেই মেয়েদের সেইভাবে কোনো অভিনয়ের সুযোগ নেই বা অভিনয় করানোর ব্যবস্থা হয়নি।
তাহলে প্রথম অভিনয় করতে প্রথম অপেশাদার শিল্পী হিসেবে যতদূর জানা যায় প্রথম 1945 সালে গোবরডাঙ্গার একজন নাট্য ব্যক্তিত্ব অক্ষয় কুমার পাল। অক্ষয় পাল এখানে জন্মাননি, তিনি কলকাতায় জন্মেছিলেন। তারপরে 1931-32 সালে তিনি এখানে আসেন, এসে ঠাকুরার কয়েকটি জায়গাতে তিনি অভিনয় করেন। কলকাতাতেও তিনি অভিনয় করেছেন। একটা অভিনয়ে একজন পাগল লোক হিসেবেই তাকে পরিচয় করা যায়। তার সারাদিন ওই নিয়েই তিনি থাকতেন। যেহেতু তার মামা এবং কাকা কিছুটা আর্থিক সমৃদ্ধি ছিল, ওরা তাম্বুলি সম্প্রদায়ের লোক, ব্যবসায়ী লোক, সেই জন্যই তারা কিছু আর্থিক সাহায্য পেতেন বলে কোনো রকমে তার চলত। সেটা সেরকম কিছু নয়। সেখানে 1945 সালে সীতা নাটকটি অভিনীত হয়। এই সীতা নাটকে দুটি চরিত্রে দুটি মেয়ে অভিনয় করেছিল। একটি মেয়ের নাম পুষ্পলতা দাস, আরেকটি মেয়ের নাম হচ্ছে শেফালী চক্রবর্তী। এই দুজন অভিনয় করেছিল। এরা দুজন তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, গোবরডাঙ্গা বালিকা বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে এরা পড়াশোনা করে। একজনের বাড়ি হচ্ছে খাটুরাতে হায়দারপুরে, অপরজনের বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা সিনেমা হলের কাছে সমাদারপাড়া অঞ্চলে। এই হচ্ছে প্রথম অপেশাদার শিল্পী হিসেবে পুষ্পলতা এবং শেফালী, এই দুজনের প্রথম পরিচয় পাওয়া যায়। তারা কিন্তু মজাটা হচ্ছে তারা কিন্তু নারী চরিত্রে অভিনয় করে, তারা দুজনেই পুরুষ চরিত্রে অভিনয় করলো, লব এবং কুশের ভূমিকায়। সীতা নাটকে লব এবং কুশের ভূমিকায় মেয়ে, কিন্তু অভিনয় করলো পুরুষ চরিত্রে। তার পরের বছর চন্দ্রগুপ্ত নাটক হয় ওই অক্ষয় পালের উদ্যোগে। এই নাটকে পুষ্পলতা দাস চন্দ্রগুপ্তের হারিয়ে যাওয়া মেয়ের ভূমিকায় অভিনয় করার সুযোগ পায়। তারপরে তখনকার যে প্রথা ছিল সেই প্রথায় অল্প বয়সে বিয়ে দেওয়া, তাদের বিয়ে হয়ে যায়। পরবর্তীকালে সেইভাবে আর তারা অভিনয়ে আসতে পারে। ফলে প্রথম দুজনের নাম আমরা ওইভাবেই জানতে পারি, যারা দুজন অভিনয় করেছিলেন। এইবার এর মধ্যে একটা দেওয়া যায়, তাহলে এই পুষ্পলতা দাকে আপনারা অনেকেই চিনে যাবেন। কে সেই পুষ্পলতা দা? পুষ্পলতা দা, এখন দা হয়েছে, তখন পাল ছিল। পুষ্পলতা দা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা গবেষণা পরিষদ পিতৃলাতের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক দা, তার মা। তারা প্রথম অভিনয় করেন। আর অক্ষয় কুমার পাল হচ্ছে দীপক দার মায়ের বাবা, অর্থাৎ দাদু। তখনকার দিনে একটা জিনিস মনে রাখতে হবে, তখন কিন্তু মেয়েদের অভিনয় করা অত্যন্ত কঠিন কাজ, আগেই বলেছি। সেই অবস্থায় অক্ষয় কুমার পাল তার মেয়েকে নাটকে নামানোর জন্যে তাকে যথেষ্ট সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু এই ব্যাপারে একটা অদ্ভুত ব্যাপার যে তার বেশ কিছু প্রতিবেশী তাকে সাহায্য করেছে, এবং গোবরডাঙ্গা বালিকা বিদ্যালয়ের যেসব শিক্ষিকা ছিলেন তৎকালীন যুগে যারা ছিলেন, তারাও তাদেরকে যথেষ্ট সাহায্য করেছিলেন। তারা ভয় পাননি যে আমাদের মেয়েরা অভিনয় করেছে, তো কি এমন খারাপ হয়েছে। ইতিমধ্যে কলকাতাতে অপেশাদার শিল্পী হিসেবে অনেকেই অভিনয় করছেন। তৃপ্তি মিত্র তারা অভিনয় জগতে অনেকটাই কাছে চলে এসেছেন, সুতরাং অনেকটা সহজ হয়েছে। কিন্তু গোবরডাঙ্গাতে কখনো পর্যন্ত সহজ হয়। এরপরে মেয়েরাকে 1952 সালে মহিলা শিল্পী সংসদ বলে একটি নাট্য সংস্থা তৈরি করেন কিছু মেয়েরা। কোথাকার মেয়েরা? তখন গোবরডাঙ্গা যে কলোনি, 1 নম্বর কলোনি সবে স্থাপিত হয়েছে। 1952 সালে মে মাসে কলোনি স্থাপিত হয়, সেই জন্য স্থাপিত হয়েছে। এবং সমাদারপাড়া এবং সুভাষপল্লী অঞ্চলের কিছু মেয়ে এবং কলোনিরও কয়েকজন মেয়ে নিয়ে প্রথম
মহিলাদের একটি নাটকের দল মহিলা শিল্পী সংসদ নাম করে তৈরি করা হয়। এই নাটকে যারা যারা অভিনয় করেছিলেন কয়েকজনের নাম জানা যায়। পাখি বিশ্বাস, তিনি নাটকটি পরিচালনা করতেন। তারপরে ছিল পাখির বোন রাখি, রাখিও বিশ্বাস, কমলা দে, তারপরে সন্ধ্যা আরতি, এরকম কয়েকজন ছিল, তাদের পদবি নানা দেয়। এরা প্রথম অভিনয় করেন, নানান বাধা সত্ত্বেও তারা অভিনয় করেন, কিন্তু তারা কয়েক বছর অভিনয় করেছিলেন। মূলত রবীন্দ্রনাথের নাটক বা অন্য নাটকে অভিনয় করেছেন, কারণ তখন পর্যন্ত অন্য নাটক পাওয়া সম্ভব ছিল না তাদের পক্ষে, নানান প্রতিকূলতা সত্ত্বেও। ফলে ওই পাখিকে প্রথম নাট্য পরিচালক বলা যেতে পারে মেয়েদের ক্ষেত্রে। আমি যতটুকু করেছি, আরো যারা গবেষণা আছে, যারা আরো করবে, তারা যা বলতেই পারে। সেটা 1952 সালের কথা। এরপর ওই মেয়েদের এটা আস্তে আস্তে অনেকটা স্থিরিত হয়ে যায়, মেয়েদের বিয়ে হয়ে গেল, অন্যদের নানান রকম সামাজিক চাপের ফলে সেটা কিছুটা স্থিরিত হয়ে যাওয়ার পর 1955 সালে আবার একটা নাটকের দল হয়, মহিলা নাট্য সমাজ। মহিলা শিল্পী সংসদ ছিল, এটা মহিলা নাট্য সমাজ তৈরি হলো। সেটা ওই অঞ্চলের কাছাকাছি সমাদারপাড়া, তারপরে সুভাষপল্লী, ষষ্ঠীতলা ইত্যাদি অঞ্চলের মেয়েদের নিয়ে সেখানে তারা অভিনয় করবে। সেখানে রীনা দাস বলে একটি মেয়ে ছিল, বেশ টাকাবুকো মেয়ে, সে অভিনয় করতো এবং পরিচালনা করতো। এছাড়াও আরো কয়েকজনের অভিনয় ওখানে রয়েছে, তাদের সকলের নাম পাওয়া যায়নি, রীনার নামটাই পাওয়া যায়। তিনি নাটকগুলো পরিচালনা করেছেন, বেশ কয়েকটি নাটক অভিনয় করেছে। শেষের দিকে ওই দলে আরো কয়েক বছর পরে ওই দলগুলোতে মুনমুন ব্রহ্ম বলে একটি মেয়ে, সে অভিনয় করতে আসে। তারপরে শান্তিলতা দাস বলে একটি অভিনয় করতে আসে। এরকম কয়েকজন এসেছিল। প্রথম দিকে যারা থাকতো না, প্রথম দিকে যারা ছিল তাদের নাম পাওয়া যায়। এইবার তারপরে 1957 সালে এই গোবরডাঙ্গা বাবুপাড়াতে রেজকি বাহিনী বলে একটি সংস্থা তৈরি হয়। মূলত ছোটরাই ছিল সেই মানে বাহিনীর প্রধান, সেই জন্য রেজকি শব্দটা ব্যবহার করা হয়েছিল। ছোট ছোট পয়সা থেকে আর কি ছোট রেজকি বাহিনী তাদের নাম দেওয়া হয়। কিন্তু রেজকি বাহিনী হলেও তাদের সঙ্গে বড়রা যুক্ত ছিল। তারা অনেকগুলো নাটক অভিনয় করেন। এছাড়া তারা পয়লা বৈশাখের দিন প্রভাতফেরি করতেন। তারপরে তারা সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজকর্ম করতেন, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি পরিচালনা করতেন। সুকুমার মিত্র, মায়া মিত্র তারা ছিলেন, তারা এই রবীন্দ্রসঙ্গীত পরিচালনা করতেন। কারণ সুকুমার মিত্র নিজেই মানে শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, সেই হিসেবে রবীন্দ্রনাথকে তিনি দূর থেকে দেখেছেন। রবীন্দ্রনাথের কাছে তিনি গান শেখেননি বটে, রবীন্দ্রনাথের গান শুনেছেন ছোট। তা তিনি এই রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। তারপর সেখানে নাটক ইত্যাদি হয়, রক্তকরণী হয়, ডাকঘর হয়, রথের রশি হয়, সবই মূলত রবীন্দ্রনাথের নাটক। এছাড়া অন্য নাটকও কিছু হয়েছে, পঞ্চি ইত্যাদি হয়তো কয়েকটি নাটক হয়েছে। সেই নাটকগুলোতে ছেলেদের সঙ্গে কয়েকজন মেয়েও অভিনয় করেছে। তার মধ্যে শিবটা মুখোপাধ্যায়, পরবর্তীকালে শিবটা লক্ষ্মী, তারপরে কল্পনা চট্টোপাধ্যায়, কল্পনা পরবর্তীকালে বিয়েতে কল্পনা দাস, হেনা বিশ্বাস, পরবর্তীকালে হেনা ঘোষ, তারপরে বাণী মুখোপাধ্যায়, পরবর্তীকালে বাণী চট্টোপাধ্যায়। এরা সেখানে ভালো অভিনয় করে। একাধিক নাটকে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছে এবং সেই নাটক তখনকার দিনে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। কিন্তু এদের খুব বেশি একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়নি। কেন এদের ক্ষেত্রে লড়াই করতে হলো না? কেন এদের ক্ষেত্রে লড়াই করতে হয়নি? এই কারণে যে তখন বাবুপাড়াতে একটা বামপন্থী রাজনীতির একটা প্রভাব ছিল। বামপন্থী রাজনৈতিক প্রভাবের কারণের জন্যে এরা একটা রাজনৈতিক দলের মদত পাচ্ছিল, সরাসরি না কিন্তু পরোক্ষভাবে একটা রাজনৈতিক দলের মদত পাওয়ার জন্যে এদের বিরুদ্ধে কেউ খুব বেশি একটা
মাথা ঘামাতে চাইতো না বা মাথা ঘামায়নি। ফলে এদের সেইভাবে লড়াইয়ের জায়গায় করতে হয়নি। এরা চারঘাট অভিনয় করতে গেছে, গাইঘাটায় অভিনয় করতে গেছে, চাঁদপাড়ায় গেছে, এখন যেটা কলস হয়, এরকম বিভিন্ন জায়গায় গেছে, রাত্রিবেলা ফিরে এসছে। কিন্তু তারা সেই সময় ততটা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়নি একটা বামপন্থী রাজনৈতিক দলের প্রচ্ছন্ন সমর্থনের কারণের জন্যই হবে, এটা আমার ধারণা। ফলে এই পর্যন্ত গোবরডাঙ্গা নাটকের যে ধারা এসছে, তার পরবর্তীকালে আরো বিভিন্ন নাটক এসছে, বিভিন্ন সময় বিভিন্ন ইসে তাদের তখনও পর্যন্ত ছেলেরা, যেমন প্রগতি সংসদ, তারা অত্যন্ত ভালো নাটক করেছে, প্রচুর নাটক করেছে, কিন্তু তারা মেয়েদের দিয়ে নাটক করানোর সাহস কখনো দেখায়নি। তাদের দলে নাটক পুরুষরাই নাটকে স্ত্রী ভূমিকা অভিনয় করতেন। কালী নাগ বিখ্যাত অভিনেতা ছিলেন, স্ত্রী চরিত্র অভিনয় করতেন। তারপরে মানস বিশ্বাস বলে সরকার পাড়ার এক ভদ্রলোক, তিনি ছিলেন। মৃত্যুঞ্জয় বিশ্বাস ছিলেন। তারপরে মলিন মুখোপাধ্যায় বাবুপাড়ায় তিনি ছিলেন। এরা সকলেই তখন নারী চরিত্রে অভিনয় করতেন। এরা কিন্তু তখনও পুরুষদের দিয়েই নারী চরিত্রে অভিনয় করতেছে। এটা 1952 সাল থেকে 1984 সাল পর্যন্ত প্রায় সময় কাটে। শেষের দিকে তারা কলকাতা থেকে দু একজন মহিলাকে নিয়ে এসে অভিনয় করছে, সেটা শেষের দিকে। এইবার তাহলে গোবরডাঙ্গার নাটকের প্রথম পরিচালক হচ্ছে পাখি বিশ্বাস। পাখির পরে পরবর্তীকালে চিত্রা মুখোপাধ্যায়, তারা বাবুপাড়াতে নাটক পরিচালনা করা শুরু করলেন। বাবুপাড়া একটা বলেছি আগে, একটা অন্য ধারা। ইতিমধ্যে বরদাকান্ত পাঠাগার 1956 সালে তৈরি হয়েছে এখানে। বরদাকান্ত পাঠাগার তৈরি হয়েছে 1925 সালে, কিন্তু নানান জায়গায় ঘুরতে ঘুরতে বাবুপাড়াতে তার স্থিতি হয়। বাবুপাড়াতে স্থিতি হওয়ার পর ওই বরদাকান্ত পাঠাগারকে কেন্দ্র করেই একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়, এবং সেখানে একাধিক নাটক ইত্যাদি অভিনীত হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম করেছে। সেখানে মেয়েরা অভিনয় করার জন্য এসেছে গোবরডাঙ্গার বিভিন্ন জায়গা থেকে। এবার বইপুর তরুণ সংঘ 1940 সালের ক্লাব, এরা অনেক অভিনয় করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এরা সবই পুরুষদের দিয়ে নারী চরিত্রে অভিনয় করছে। শেষের দিকে বলতে এখনো পর্যন্ত তরুণ সংঘ চলছে, শেষের দিক বলা ঠিক হবে না, অনেক পরে বলা যেতে, শব্দটা খবর করলে ভালো হবে। অনেক পরে ওরা মেয়েদের দিয়ে অভিনয় করাতে সক্ষম হয়। শোভা বন্দ্যোপাধ্যায়, দীপা মুখোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, এরা তখন ওখানে অভিনয় করে। এরা অবশ্য কলেজের পড়তে হতো, সেখানে কলেজের কিছু নাটকেও এরা অভিনয় করেছে। তারপর আধুনিক কালই বলা যেতে পারে, অনেকটা আধুনিক কাল। 1973 সালে রূপান্তর তৈরি হলো। রূপান্তরে প্রথম যারা অভিনয় পরিচালক ছিলেন, তার মধ্যে সাধনা মুখোপাধ্যায় বলে একটি মেয়ে ছিলেন। তিনি অসাধারণ ভালো অভিনয় করেন, একাধিক নাটকে পুরস্কার পেয়েছেন। তারপরে ওই রূপান্তরেই বিখ্যাত গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সবাই নাম জানে, যে বাংলাতে সে প্রথম হয়েছিল কয়েক বছর আগে, ওই অঙ্কিতাও তাতে অভিনয় করে ওই নাটক রূপান্তরের দলে। পরবর্তীকালে অবশ্য সে আর গানের দিকে বেশি চলে যায়, অভিনয় থাকেনি, ছোট বয়সে সে অভিনয় করেছে। তারপরে আরো বিভিন্ন নাটকে এবারে আর নাম বলার কোনো সুযোগ নেই, এই কারণে যে ব্যাপকভাবেই আস্তে আস্তে দেখা যাচ্ছে মহিলারা বা মেয়েরা নাটকের দলে চলে আসছে। অনেক সে শিল্পায়নে এসছে। শিল্পায়নের দীপার কথা বলা হলো, এই প্রসঙ্গে দীপার নামটা উল্লেখ করেই দেওয়া যায়। সেটা হচ্ছে দীপা শিল্পায়নে প্রথম অভিনয় করে, এটা মনে রাখতে। সে কি করলো, কলেজ রোড কালচারাল অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা তৈরি হলো 1978 সালে। এই কলেজ রোড কালচারাল অ্যাসোসিয়েশন দ্বারা বেশ কয়েকটি নাটক অভিনীত হয়। মনে দেখলেন জেঠামশাই, তারপরে 12 ঘর 1 উঠোন, এরকম বিভিন্ন ধরনের নাটক তারা অভিনয় করেছে। সেইখানে প্রথম দীপা অভিনয় করে। তখনও পর্যন্ত শিল্পায়ন তৈরি হয়নি। শিল্পায়নের আগে আশিস
আমাদের ইসে অভিনয় করেছে, বিলাল সন্ধ্যের নাটকে অভিনয় করেছে, সত্যিতলাতে অভিনয় করেছে। তারপরে শিল্পায়ন তৈরি হয়েছে 1980 সালে। এইবার এই দীপা ওইখান থেকে অভিনয়ের ব্যাপারে তার আগ্রহ তৈরি হয়। দীপার জন্ম গোবরডাঙ্গাতে নয়, দীপার জন্ম কলকাতাতে। 1965 সালে 15ই নভেম্বর তার কলকাতায় জন্ম। তার বাবার নাম সুনীল ব্রহ্ম, মায়ের নাম নমিতা ব্রহ্ম। কলকাতার প্রাথমিক শিক্ষা করে তারপরে গোবরডাঙ্গায় আসে। গোবরডাঙ্গায় এসে পড়াশুনো করেছে, রবীন্দ্র ভারতী থেকে এসে করেছে, তারপরে আরও একাধিক বিষয় দিয়ে করেছে এবং বহু নাটক এবং বিভিন্ন রেডিও ইত্যাদিতে সে অভিনয় করার সুযোগ পেয়েছে। সুতরাং তার একটা সর্বভারতীয় পরিচিতি তৈরি হয়েছে। তার সঙ্গে সে যেটা করেছে যে সঙ্গীত ব্যবহার করা, সে ভালো গান করত এবং গান করার সঙ্গে সঙ্গে সে ভালো লিখত। সুখবর বলে একটি দৈনিক পত্রিকাতে তার একটা কলম ছিল, প্রত্যেক বৃহস্পতিবার সেই কলমে লেখা প্রকাশিত হতো। সে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন যেসব শিল্পী আছে তাদের সম্পর্কে লিখত। সেই সংকলন নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে। সুতরাং কৃতি মেয়ে, গুণী মেয়ে, প্রগতিশীল মেয়ে। ফলে তার মৃত্যু বলতে গেলে অকাল মৃত্যু, খুব বেশি বয়স তার হয়নি, 58 বছর মতো তার বয়স হয়েছে। সুতরাং সেই মেয়েটিকে হারিয়ে নিশ্চিতভাবে আমরা একজন বড় প্রতিভাবান অভিনেত্রীকে হারিয়েছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই সময় পরবর্তী সমস্ত শিল্পায়নের সব নাটকে সে অভিনয় করেছে, পুরস্কার পেয়েছে, আপনারা সেটা প্রায় সকলেই জানেন। এইবার এই যে নাটকের দলগুলো, সাম্প্রতিককালে যেসব নাটকের দল বিভিন্ন রকম হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বহু নাটকের দলে যারা প্রতিষ্ঠা করেছে নাটকের দলগুলো, তাদের মধ্যে অনেকেই মেয়েরাও আছে। যেমন নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে মিনতি রাহা বলে এক মেয়ে, শান্তি মুখার্জি বলে একটি মেয়ে। তারা এই প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। যেমন আমাদের বরুণের ক্ষেত্রে, আমাদের মৃদঙ্গমের ক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে প্রতিষ্ঠাতা যারা যারা রয়েছে, বরুণ তো রয়েছে, কিন্তু সাধনা কর এবং সৌমিতা দত্তমণি তারাও কিন্তু প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, অর্থাৎ উদ্যোগী। আমি বলছি প্রতিষ্ঠাতা মানে এখানে উদ্যোগী। ও আমার দিকে তাকাচ্ছে, শিল্পাঞ্জলির কথা বলা হচ্ছে না? হ্যাঁ, যখন তৈরি হচ্ছে 87 সালে, তখন মলয়ের সঙ্গে তার স্ত্রী দীপালি বিশ্বাস বিশেষভাবে যুক্ত থেকে সেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছিল, এ ব্যাপারে সন্দেহ নেই। তারপরে অন্য দলগুলো বিভিন্ন সময় করেছে এবং বিভিন্নভাবে তাদেরকে নিযুক্ত করেছে। আরো দীর্ঘ সময় বলতে হবে বলে আমি অনেকটা সময় বলেছি, সুতরাং আমি সংক্ষেপে বলি। এখনো পর্যন্ত আসলে যেটা বলেছি সেটা ঠিক, এখনো পর্যন্ত কিন্তু লড়াই চলছে মেয়েদের ক্ষেত্রে। আমি দুটি মেয়ের কথা জানি, অনেক মেয়ের কথাই জানি, দুটি মেয়ের কথা উল্লেখ করছি। একটি গোবরডাঙ্গার একটি নাটকের দলে সেই মেয়ে দুটি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার মধ্যে একটি মেয়ে এবার উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে বলতে গেলে 438 নম্বর পেয়েছে। মেয়েটির বাড়ি গোবরডাঙ্গাতে না, তার বাড়ি হচ্ছে গোবরডাঙ্গার থেকে কিছুটা দূরে বিষ্ণুপুর স্কুল থেকে সে এবার পরীক্ষা দিয়ে পেয়েছে। উচ্চ মাধ্যমিকেও সে অনেক পেয়েছিল, 642 নম্বর পেয়েছিল। কিন্তু মেয়েটি পরশুদিন আমাকে ফোন করেছিল তার একটা বিষয়ের জন্য, যে নাটকের দলে যাচ্ছে তারা, তাই বললো যে স্যার আপনাকে আমি সত্যি কথা বলবো, আমার পাড়ার লোক এখনো কেউ জানে না যে আমি নাটক করব। আমি পরশুদিন যাবো, রাজস্থানে যাচ্ছি ওরা নাটক করতে, আমি পরশুদিন যাচ্ছি,
আমার মামার বাড়ি আমার পাড়ার কাছাকাছি, সুতরাং মামার বাড়ি যাওয়ার সুযোগ নেই। আমি আমার দূর সম্পর্কে এক কাকা থাকে কলকাতার থেকে, আমি তার বাড়ির কথা বলে যাচ্ছি যে আমি কাকার বাড়িতে যাচ্ছি, অর্থাৎ নাটক করতে রাজস্থানে যাচ্ছি, এই কথাটা বলার মতো ক্ষমতা তার নেই। সে বলছে যে আমার মা এবং বাবা ছাড়া আর কেউ জানে না যে আমি নাটক করি। এবার নাটক করতে আমি আসি, তখন বলি যে দেখো আমি পড়াশোনা করার জন্য গৌড়াতে পড়তে যাই, তার মাস্টারমশাই খুব গরিব, তার বাবা ওই দিনমজুরের কাজ করে এবং সেও সকালবেলা উঠে ভোরবেলা যায় বিষ্ণুপুরের মাঠে ফুল তুলতে। ফুল তুললে 1 কেজি ফুল তুললে যদি দোকাটি তুলে দেয় তাহলে 5 টাকা পাবে, আর যদি গাঁদা ফুল তুলে দেয় 2 টাকা পাবে, জবা ফুল তুলে দিলে 2.5 টাকা পাবে। এরকমভাবে 1-1.5 ঘন্টা সে ওই ফুল তুলে তাদের কোনো রকমের দিন চলে, মা বাবা এবং সে ফুল তুলে কোনো রকম দিন চলে, খুবই দুরবস্থা থাকে। কিন্তু মেয়েটি অত্যন্ত দক্ষতার সঙ্গে কয়েক বছর ধরে অভিনয় করছে, সবাইকে তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে যে সেই করে না, নাটক করে না। আর কথা নেই, নাটকের সঙ্গে প্রশ্নই নেই, সে গৌড়াতে পড়তে যায় বা গৌড়ার সঙ্গে থাকতে পারে। আরেকটি মেয়ে, ওই দলেরই আরেকটি মেয়ে, তার নাম, সে থাকে চারঘাটে। তার বাবা বাড়িতে বাড়িতে যে জল দেওয়া হয়, ওই গ্রামের যে জল থাকে সেই জল বিক্রি করে। সে এবার 408 নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিক। সেও বলে যে আমি ওই পড়তে যাই, অর্থাৎ পড়ার নামটা করে তারা যায় এবং প্রতি মুহূর্তেই তাদের সতর্ক থাকতে হয় যে রিহার্সেলের সময়সীমা যাতে না বাড়ে, অর্থাৎ সন্ধ্যে 6টা 7টা 8টার মধ্যেই বাড়ি ফিরতাম, কোনো অবস্থায় তার থেকে বেশি করা যাবে না। এইরকম একটা জটিল অবস্থায় যে এখনো নেই তা না, তবে এটা গোবরডাঙ্গার মধ্যে না, ওরা যেহেতু গোবরডাঙ্গার একটু বাইরে, একটু গ্রামের মধ্যে, এখনো পর্যন্ত গ্রামের ষোলোআনা মানুষ সেই বিষয়ে সচেতন হয়নি, সেই জন্য তারা এখনো পর্যন্ত সেইভাবে মনে করে। সেই জন্য তাদেরকে আমাদের একটু সমৃদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে, তাদের পাশে থেকে লড়াইটা চালাতে হবে। এবং সেই হিসাবে গোবরডাঙ্গার বিভিন্ন স্তরের মানুষের মধ্যে মহিলাদের যে অবদান নাটকের ক্ষেত্রে, সেটাকে অস্বীকার করা হয়। সে পরিচালনার ক্ষেত্রে, সে অভিনয়ের ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে। সমাজ রয়েছে, সমাজ এখন সংগঠন হিসেবে বিখ্যাত। হ্যাঁ, ও তো পুতুল নাচ নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আসাম পাসাম বিভিন্ন জায়গায় যায়, সুতরাং তার সুনাম বা তার গৌরব গৌরডাঙ্গাকে বৃদ্ধি করেছে। সিটি অফ থিয়েটার গৌরডাঙ্গা, অর্থাৎ নাটকের শহর গোবরডাঙ্গা। তবে একটা কথা না বললেই না, কিছু মনে করবেন না, সবসময় যে আমরা নাটককে উৎসাহ দিচ্ছি গোবরডাঙ্গার মানুষ, এমন ভাবনা খুব কারণ, এটা আমার ব্যক্তিগত মত। কারণ একটা কথা বলছি, বলে আমি শেষ করছি। কয়েক বছর আগে বিধান সিটির মাঠে গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে একটা নাট্য উৎসব হয়েছে। প্রায় 12-13 দিন ধরে নাট্য উৎসব হয়, তাই তো? তাতে নাটকে আমি 4-5 দিন নাটক দেখতে গেছি। কোনোদিন 10 জন দর্শক, কোনোদিন 8 জন দর্শক, কোনোদিন দর্শক নেই, এরকমই বলা যায়। তারা নাটক অভিনয় করবে, মাইকে বলা হচ্ছে দর্শক নেই, তখন ওই কর্মকর্তা বা যারা আছে তাদেরকে একটু বসে দিয়ে নাটক হয়েছে, দর্শক নেই। তাদের নাটকের শহর, বাইরের দিকে এত নাটকের দল আসছে, আমরা তো তাদেরকে উৎসাহিত করলাম না, আমরা তো তাদের কাছে গেলাম না। সবচেয়ে বেশি দর্শক তাদের হয়েছিল এদের এই মৃদঙ্গের সবচেয়ে বেশি দর্শক হয়েছিল গোবরডাঙ্গার মধ্যে। কারণ তার একটা বিরাট কারণ ছিল যে মৃদঙ্গের একটা পরিস্থিতি, মৃদঙ্গের পাড়ার যারা, তারাও নাটক সম্পর্কে এখন সম্পৃক্ত হয়েছে, উৎসাহিত হয়েছে। সেই জন্য এরাই বোধহয় 200 মতো দর্শক সেখানে হাজির করতে পেরেছিল বা হাজির হয়েছিল বা আমরা গিয়েছিলাম। কিন্তু অন্য যারা বাইরের দল, যারা বাইরের থেকে নাটক করতে এসেছে, বেতবাড়িগঞ্জ থেকে এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, নিউবারাকপুর থেকে এসছে, দূর দূর থেকে যারা নাটক করতে এসছে, তারা কিন্তু গোবরডাঙ্গার দর্শক পায়। এটা কিন্তু গোবরডাঙ্গার ক্ষেত্রে যেটাই বলুন খুব দুঃখের। হ্যাঁ, সেই জন্যে আমরা নাটকের শহর হিসেবে যেমন গর্ব করছি, আমাদের স্থানীয় দলকে আমরা উৎসাহিত করবো, বাইরের দল যারা অভিনয় করতে আসবে তাদেরকেও আমরা অভিনয় উৎসাহিত করবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আমার যদি কিছু ত্রুটি থাকে
অনেক বাদ আছে, অনেক কিছু বলার আছে, অনেক বাদ আছে, কিন্তু আমি সেই বিস্তারিত দিলাম না। যদি কিছু ত্রুটি থাকে মার্জনা করে দেবেন, সকলের কাছে শ্রদ্ধেয় পবিত্র মুখোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্যের জন্য। তার কথার মধ্যে দিয়ে আমরা সাধারণভাবে যে পশ্চিমবঙ্গের বা কলকাতা কেন্দ্রিক থিয়েটার এবং সেখানে মেয়েদের কি অবদান বা কি কঠিন পরিস্থিতিতে মেয়েরা নাটকের দিকে এসেছিলেন এবং পুরুষতান্ত্রিক সমাজের সাথে প্রায় লড়াই করে এবং তারপর একটু একটু করে গোবরডাঙ্গার ইতিহাসে ঢুকলেন, ওনার এই বক্তব্যের মধ্যে কয়েকটা কথা সত্যিই ভেবে দেখার মতো। যে গত শতাব্দীর মধ্যভাগে 50-52 তখনই কিন্তু 1950-52 সালে তখনই শুধু মহিলাদের পরিচালিত মহিলাদের নাট্যদল ছিল গোবরডাঙ্গায়, এবং একবার নয় পরপর দুবার এরকম দুটি দল তৈরি হয়েছে। শ্রদ্ধেয় অক্ষয় পালের মেয়েরা সেই যুগে কিভাবে নাটকে এসেছিলেন সেটা শুনলে আমরা অবাক হয়ে যাই। এই যে আলোকিত যে কাহিনীগুলো শুনলাম, তার পাশাপাশি এখনো পর্যন্ত এই যুগে এই সময়ে এসেও কিছু অন্ধকার দিককেও তিনি ছুঁয়ে গেলেন। সেটা চারঘাটের মেয়েটি হোক বা বিষ্ণুপুরের মেয়েটি, তারা কিন্তু অতটা আলোকপ্রাপ্ত হয়নি। নাটক বা সংস্কৃতি চর্চা করবেন এটা প্রায় গোপনে তাদের করতে হয়, এটাও আমাদের কিন্তু ভাবায়। আর উনি শেষ দিকে যেটা গোবরডাঙ্গার দর্শক বা নাটকে গোবরডাঙ্গার দর্শক হয় না এখন, এটা সত্যি আমাদের সবাইকেই চিন্তিত করে। এর পেছনে বহুবিধ কারণ হয়তো আছে, আর্থসামাজিক বা একটা কথা লোকের মুখে মুখে ফেলে বড় বেশি নাটকের দল গোবরডাঙ্গায় হয়ে গেছে। এটা কেন কি ব্যাপার জানি না, নাটকের শহর সবই ঠিক, কিন্তু প্রত্যেকে তার পকেটে পকেটে নিজস্ব অল্প কিছু দর্শক আছে, সেখানে অভিনয় করছেন। এতদিনের দাবি গোবরডাঙ্গার টাউন হল, সেখানে দর্শক হচ্ছে না। তারও নানাবিধ কারণ নিশ্চয়ই আছে, কিন্তু এগুলো ভেবে দেখার মতো কিছু প্রশ্ন শ্রদ্ধেয় পবিত্র মুখোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে তুলে ধরলেন। তাকে আবারও ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানের সবশেষ বক্তা সোমা মজুমদার। সোমা, আমরা সবাই জানি শিল্পাঞ্জলিতে তার যে কাজকর্ম, বিশেষ করে পাপেট্রি নিয়ে কাজকর্ম, এবং তার জন্যে ভারত সরকারের সংস্কৃতি দপ্তর থেকে একটা বড় স্বীকৃতি তিনি পেয়েছেন। তিনি সিনিয়র ফেলোশিপ পেয়েছেন যেটা, তো এবং সেটাও এই পাপেট্রি বা পুতুল নাচ নিয়ে তার গবেষণার জন্যই। তো সোমার নাটক করা বা এই সংস্কৃতি চর্চার সাথে একেবারে হাতে কলমে যোগাযোগ, তাকে আজকে আমরা বক্তা হিসেবে পেয়েছি। সে জানি না তিনি গোবরডাঙ্গার নাট্যচর্চার ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবেন কিনা, নাকি তার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবেন, সেটা শোনার জন্য আমরা মুখিয়ে আছি। সোমাকে আমন্ত্রণ। উপস্থিত গুণীজনদের আমার প্রণাম। আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন, আশিস চট্টোপাধ্যায়, পবিত্র মুখোপাধ্যায়, দুজনেই আমার প্রণম্য, এবং তাপস হালদার মহাশয়, গুণী মানুষ, তাকেও আমার প্রণাম। গোবরডাঙ্গার নাট্যচর্চার ইতিহাসে নারীদের স্থান, এই বিষয়টিতে যাওয়ার আগে, মানে প্রত্যেক বই বা কোনো কিছুর আগে যেমন মুখবন্ধ থাকে, সেরকম একটা মুখবন্ধ আমার ক্ষেত্রে দেওয়া অত্যন্ত জরুরি। কারণ পবিত্র কুমার মুখোপাধ্যায়কে আমি মানে সবার সামনেই বলছি, জীবন্ত এনসাইক্লোপিডিয়া বলি গোবরডাঙ্গা। মানে যেভাবে কোনো সূত্র বা তথ্য না দেখে উনি বলে দিতে পারেন, আমার ক্ষেত্রে সেটা একটু কষ্টকর। সেই জন্য এত বড় একটা লেখা আমি তৈরি করে এনেছি, এবং কিছু সাল তারিখ আমাকে দেখে বলতে হবে, সে কারণে আমি মার্জনাও চেয়ে নিচ্ছি। তবে গোবরডাঙ্গার নাট্যচর্চা প্রায় 150 বছরের দোরগোড়ায়। আর্য রঙ্গভূমি 1878 সালকে যদি আমরা শুরু ধরি, তাহলে 145 বছরের নাট্যচর্চার ইতিহাস গোবরডাঙ্গা। এই ইতিহাসে একদিনের নয়, এবং কোনো ইতিহাস গড়ে উঠতেই দিনে দিনে একদিনে কোনো কিছু সম্ভব হয় না। যে পরিবেশ পরিস্থিতি 150 বছর আগে ছিল, বর্তমানে তার অনেক পরিবর্তন হয়েছে।
মানুষের চিন্তা ভাবনা, জ্ঞান, বুদ্ধি সবকিছুরই পরিবর্তন হয়েছে। 150 বছর আগে যে রক্ষণশীলতার সমাজটাকে ঘিরেছিল, তখন সাধারণ মেয়েরা অভিনয়ের জন্য নিন্দার পাত্র হতো। যে আমরা শুনেছি আর্য রঙ্গভূমিতে বাইরে থেকে অভিনয় নিয়ে আসার, অভিনেত্রী রঙ্গালয় থেকে নিয়ে আসার কারণে কুশদহ পত্রিকায় প্রচন্ড নিন্দা হয়েছিল। এমনকি সেই সময়ে জমিদার সম্প্রদায়কেও কেউ ছেড়ে কথা বলেনি যে আধুনিক সমাজের যে যুব সমাজ সেগুলোর অধঃপতন তো হচ্ছে, এবং সেই তদানীন্তন জমিদাররা কেন এই বিষয়ে চুপ করে আছে, সেই নিয়েও প্রচুর লেখালেখি হয়েছে। তাহলে এই রকম সামাজিক পরিস্থিতিতে 1930 সাল পর্যন্ত কোনো মহিলার অভিনয়ের প্রামাণ্য দলিল আমার কাছে নেই, আমি খুঁজে পাইনি। আর্য রঙ্গভূমি ছিল, আর্য রঙ্গভূমি প্রায় 40 বছর কাজ করেছে। সেই সময়ে কোনো অভিনয়, গোবরডাঙ্গার কোনো অভিনেত্রী অভিনয় করেননি, বাইরে থেকে অভিনেত্রী এনে তাদের অভিনয় করানো হতো। 1920-21 সালে গোবরডাঙ্গার বাবুপাড়ায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে গড়ে উঠেছিল জুভেনাইল ক্লাব। গোবরডাঙ্গার শিল্প সংস্কৃতি চর্চায় জুভেনাইল ক্লাবের যথেষ্ট গুরুত্ব। সঙ্গীত, নৃত্য, নাটকের পাশাপাশি জুভেনাইল ক্লাবের সদস্যরা স্বদেশী ধ্যান ধারণাতেও যুক্ত ছিলেন। সেই সময়ে 1930 সালে সেপ্টেম্বর মাসে প্রসন্ন ভবন প্রাঙ্গণে শাহজাহান নাটক মঞ্চস্থ হয়। জমিদার বাড়ির তনুপ্রসন্ন মুখোপাধ্যায় মূল নাটকটিকে সম্পাদনা করেন স্ত্রী বর্জিত হিসেবে। মানে 1930 সাল পর্যন্ত হয়তো মহিলা অভিনেত্রী পাওয়া যাবে না, বা বাইরে থেকে আনলে সমালোচনার সম্মুখীন হতে হবে, সেইটা হয়তো মাথায় রেখে উনি স্ত্রী বর্জিত হিসেবেই নাটকটিকে সম্পাদনা করেছিলেন। মানে 1930 সাল পর্যন্ত গোবরডাঙ্গায় যে অভিনয়গুলো হচ্ছে তাতে পুরুষরাই মহিলার চরিত্রে অভিনয় করছেন, অথবা বাইরে থেকে মহিলা এনে অভিনয় করানো হচ্ছে। সেই সময়ে যে রক্ষণশীল সমাজ আস্তে আস্তে বিভিন্ন শিক্ষা সচেতনতা, দেশ বিভাগের পর পূর্ববঙ্গীয় মানুষদের আদব কায়দা আধুনিক ভাবে শিক্ষিত হওয়ার কারণে ধীরে ধীরে মানুষের মনে একটা নাটক সম্পর্কে বা নাটকে মেয়েদের অভিনয় সম্পর্কে একটা ধারণা অন্যরকম হতে শুরু করে। কিন্তু এই ধারণাও বা এই পরিবর্তনও কিন্তু খুব ধীর গতিতে হয়েছিল। আমি 1943 সালে পবিত্রবাবু বলেছেন হায়দারপুরে অক্ষয় পালের বাড়িতে হায়দারপুর নাট্য সমাজ প্রতিষ্ঠিত হয়। সেখানে প্রথম নাটক হলো সীতা, প্রথম অভিনীত নাটক। সেখানে শঙ্করী হালদার সীতার চরিত্রে অভিনয় করেন। তা আমার যতটুকু জ্ঞান বুদ্ধি সেটা তো পুঁথিগত। আমি বললাম পবিত্র কাকুকে এখানে এসেই যে কাকু আমি কিন্তু শঙ্করী হালদারের নাম পাচ্ছি, সীতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলছে খবরদার, উনি পুরুষ। তা আমি কি করে জানবো শঙ্করী হালদার পুরুষ? আমি তো দেখিনি তাকে, আমি তো পড়েছি। স্ত্রী মনে হচ্ছে, আমি ভাবছি উনিই প্রথম নারী যিনি গোবরডাঙ্গায় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। শঙ্কর ছিল, তবে প্রসাদ তো আমি পাইনি, আমি তো পড়েছি। যাই হোক, আমি সংশোধন করে নিলাম, এবং এইটুকু না থাকলে শুধুই তথ্য সমৃদ্ধ হয়ে গেলে কারোর ইন্টারেস্ট থাকবে না। যাই হোক, মনে হয়েছিল পবিত্রদার বক্তব্যের সময় যে লবকুশের ভূমিকায় মেয়েরা, তার মূল চরিত্র সীতাকে নিশ্চয়ই পুরুষ মনে হয়েছিল। যাই হোক, এরপরে 1955 সালে সুভাষপল্লীতে গড়ে উঠেছিল প্রমীলা নাট্য সংস্থা। এরা কেউই সাধারণভাবে অভিনেত্রী ছিলেন না, সাধারণ বাড়ির মেয়েরাই সাধারণ মঞ্চ বেঁধে বছরের একটা সময় শীতকালে অভিনয় করছেন। তাদের মধ্যে বিভা দাস, করুণাময়ী দাস, শান্তিলতা দাস, এদের নাম আমি পেয়েছি। পুরীর মন্দির, পার্থসারথী, বড় বউ, এরকম অনেক রকম পৌরাণিক এবং সামাজিক
নাটক তারা অভিনয় করেছেন। এর মধ্যে পুরুষ নাম নেই তো? কিন্তু এরা নাট্য অভিনয় করলেও সেই সময়ে নাট্য পরিচালনা করেছেন কিন্তু পুরুষরা। প্রহ্লাদ ভট্টাচার্য, ব্রজেন বিশ্বাস, এনারাই কিন্তু নাট্য পরিচালনা করেছেন। 1956-57 সাল নাগাদ গোবরডাঙ্গা কলেজের রবীন্দ্র শতবর্ষ পালন হলো। কোথায়? গোবরডাঙ্গা টাউন হলে। অভিনয় হলো রক্তকরবী। নাটকটিতে নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন ছায়া দত্ত, রাজার পাঠ করেছিলেন দুলাল দা, এছাড়াও শিপ্রা মুখোপাধ্যায়, অনন্ত দা এরাও অভিনয় করেছিলেন। আমরা শুনেছি রেজগি বাহিনীর কথা। 1958 সালে তৈরি হয়েছিল রেজগি বাহিনী। শিপ্রা মুখোপাধ্যায়, হেনা বিশ্বাস, কল্পনা চট্টোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য অভিনেত্রী ছিলেন। সেই সময় 1947 সালে বইপুর তরুণ সংঘ প্রথম নাটক মঞ্চস্থ করেছিল। বিভিন্ন সময়ে তরুণ সংঘে অনেক অভিনেত্রী অভিনয় করেছেন। তাদের মধ্যে শ্যামা ঘোষ, দীপা মুখোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, শোভা বন্দ্যোপাধ্যায় প্রমুখের নাম উল্লেখযোগ্য। এই সময় 1953 সালে মিলন সংঘ ক্লাব গঠিত হলো। মিলন সংঘের প্রথম দিকে পুরুষরাই অভিনয় করেছেন, শেষের দিকে আমি কয়েকজন মহিলার চরিত্র পেয়েছি। পূর্ণিমা দে, সবিতা চক্রবর্তী প্রভৃতি অভিনয় করছেন। এরা কেউ পেশাদার ছিলেন না। শিখা চক্রবর্তী, মালিনী, ডাকঘর, মহেশ, নরক, গুলজার, তদন্ত ইত্যাদি উল্লেখযোগ্য নাটক। 1988 সালে 1 নম্বর কলোনিতে সম্পূর্ণ মেয়েদের নিয়ে তৈরি হয়েছে নাট্য সংস্থা মালিনী। অভিনীত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মালিনী ও রাজা, এই দুটি নাটক। 1962 সাল নাগাদ গোবরডাঙ্গায় ভট্টাচার্য পাড়ায় তৈরি হয়েছে সন্ধানী। সুকুমার পরামানিক, মাখনলাল বন্দ্যোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী ইত্যাদির সাথে দাপটের সাথে অভিনয় করেছেন অনিমা কর, শেফালী ভট্টাচার্য ইত্যাদি অভিনেত্রী। তথ্যানুযায়ী 1931 সালে খাটুরা দত্তবাড়িতে প্রথম প্রতিষ্ঠিত হয় বীণাপাণি নাট্য সংস্থা। প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ দত্ত, হৃদয় মাণিক দাস, পঞ্চানন নাশ, পঞ্চানন কুণ্ডু প্রমুখ। সামাজিক পরিবর্তনের সাথে সাথে এই বীণাপাণি নাট্য সংস্থা থেকে শ্রী দুর্গা নাট্য নিকেতন, খাটুরা নাট্য সমাজ ইত্যাদি অনেক নাট্যগোষ্ঠী অনেক নাটক পরিবেশন করলেও উল্লেখ আছে বিশ্বনাথ পাল ও যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এরা স্ত্রী চরিত্রে অভিনয় করে গেছেন। 1968 সালের পর খাটুরা নাট্যচর্চায় স্থানীয় কিছু মেয়েদের নাম আমি খুঁজে পেয়েছি। কৃষ্ণা রক্ষিত, মায়া সরকার, সন্ধ্যা সরকার প্রমুখ এরা কিছু বিক্ষিপ্ত অভিনয় করেছেন। এরপর 7-এর দশকে এতদিন পর্যন্ত গোবরডাঙ্গা নাট্যচর্চায় ক্লাব ভিত্তিক ছিল। বিভিন্ন ক্লাব করে হয়তো তারা অ্যামেচার ভাবেই নাটক বা নিজেদের ভালো লাগার থেকেই তারা অভিনয় করেছেন। এবার নাট্য দল তৈরি হচ্ছে। 7-এর দশকে সেরকম উল্লেখযোগ্য নাট্য দলের মধ্যে রূপান্তর অন্যতম। 1973-এর শেষ দিকে ডিসেম্বর মাসে তৈরি হলো রূপান্তর। ছুটির ফাঁদে তাদের প্রথম নাটক সাধনা মুখার্জির অসাধারণ অভিনয় এখনো অনেকের মনেই দাগ কাটে। এছাড়া ছিলেন চিত্রা মুখার্জি, পুষ্পিতা দাস প্রভৃতি অভিনেত্রী। পরবর্তীকালে বিভিন্ন সময়ে রূপান্তরে গীতশ্রী চক্রবর্তী, মৌসুমী ঘোষ, অদিতি দাস, লীনা মণ্ডল, শ্রাবন্তী মুখার্জি, অর্পিতা পাল প্রমুখ উল্লেখযোগ্য অভিনেত্রী বিভিন্ন নাটকে অভিনয় করেছেন এবং এখনো অভিনয় করে চলেছেন। রূপান্তরের এখনো বর্তমানে অনেক উল্লেখযোগ্য নাটক আমরা দেখেছি এবং দর্শকরা আনন্দ পেয়েছেন। 1977-এ তৈরি হয়েছে নাবিক নাট্যম। ত্রিপুরেশ্বর ভট্টাচার্যের পরিচালনায় প্রথম নাটক মঞ্চস্থ হয় অন্ধকারের নিচে সূর্য। এই নাটকে অভিনেত্রী হিসেবে ছিলেন মায়া রাহা, মঞ্জুশ্রী মুখার্জি প্রভৃতি অভিনেত্রী। বর্তমান সময়েও নাবিক নাট্যম সাফল্যের সঙ্গে বিভিন্ন নাটক দর্শকদের উপহার দিয়ে চলেছেন। অভিনেত্রী হিসেবে আছেন শ্রাবণী সাহা, রাখি বিশ্বাস প্রমুখ। সময় এবং সমাজের পরিবর্তনের সাথে সাথে 8-এর দশকে কিছু উল্লেখযোগ্য
নাট্য গোষ্ঠী গোবরডাঙ্গার বুকে গড়ে উঠেছে, যারা সর্বভারতীয় স্তরে গোবরডাঙ্গার নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে শিল্পায়ন এবং নকশা অন্যতম। 1980 সালে প্রতিষ্ঠিত শিল্পায়ন এবং 1981 সালে নকশা তার মধ্যে অন্যতম। শিল্পায়নের কথা বলতে গেলেই অবশ্যই দীপাদির প্রসঙ্গ আসবে। দীপা ব্রহ্ম অসামান্য অভিনেত্রী এবং সুগায়িকাও বটে। সাধারণ দর্শককে মালাডাক, রক্তকরবী, মারিচ সংবাদ, স্বপ্নের ফেরিওয়ালা, তমস, কর্নেলকে কেউ চিঠি লেখেনি, তারাপ্রসন্নের কীর্তি, অন্তর্জলি যাত্রা, আদিম, পড়শি, হোমসের দাদাগিরি, বোল, খামোশ আদালত ইত্যাদি অসংখ্য অসংখ্য সুন্দর নাটক তিনি আমাদের উপহার দিয়েছেন। তার অকাল মৃত্যুতে আমরা গোবরডাঙ্গার নাট্য সমাজের সাথে সকলেই শোকস্তব্ধ। 1981 সালে গঠিত হলো নকশা। অঞ্জু মাঝি দাস, সাগরিকা চক্রবর্তী, আঁখি দত্ত, অঞ্জনা দে প্রমুখ নকশার প্রথম দিকের উল্লেখযোগ্য অভিনেত্রী। 1990 সালে দীপানিতা বণিক দাস প্রথম খড়ির গণ্ডি নাটকে অভিনয় করেন। পরবর্তীকালে নকশার প্রধান অভিনেত্রী হিসেবে অসাধারণ প্রযোজনা দর্শকদের উপহার দেন। নকশা প্রযোজিত নাটকগুলির মধ্যে অথ শিক্ষা বিচিত্রা, ভিয়েতনাম, ডাকঘর, 3 পয়সার পালা, খড়ির গণ্ডি, লেবেদেব, শনি, আত্মজ, মহানগর, বিলাসীবালা ইত্যাদি অনেক নাটক আছে। বর্তমান সময়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রশিক্ষিত ভূমিসুতা দাস গোবরডাঙ্গার গর্ব। এছাড়াও সুমনা মিত্র প্রভৃতি সম্ভাবনাময় অভিনেত্রী নকশায় কাজ করে চলেছেন এবং ভবিষ্যতের আরও আমরা নতুন নতুন নাটক দেখবার প্রত্যাশায় বসে আছি। 1989 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নাট্যদল চেতক। শ্রী প্রদীপ মুখোপাধ্যায়, দিবাকর মজুমদার, দীপক সাহা প্রমুখ নির্দেশনায় গাব্বু খেলা, উলু খাগড়া, বুম্বাগড়ের রাজা, দন্তরঙ্গ, বল্লভপুরের রূপকথা ইত্যাদি নাটক উপহার পেয়েছে গোবরডাঙ্গাবাসী। চেতকের প্রথম নাটক গাব্বু খেলা ছিল মহিলা বর্জিত। 1992 সালে নেকড়ে নাটকে কাবেরী বিশ্বাস ছিলেন অভিনেত্রী হিসেবে। এছাড়াও দন্তরঙ্গ নাটকে বিভিন্ন সময়ে চন্দনা মুখার্জি, শান্তনা, কল্পনা প্রিয়াঙ্কা দাস, মণিকর্ণিকা হালদার, ডলি মুখার্জি প্রমুখ অভিনেত্রীদের উপস্থিতি ছিল চেতকের বিভিন্ন নাটকে। পরবর্তী সময়ে রবীন্দ্রনাট্য সংস্থা, গোবরডাঙ্গা চিরন্তন, উদীচী, স্বপ্নচর, কথা প্রসঙ্গ, গোবরডাঙ্গা নাট্যায়ন, খাটুরা চিত্তপট, গোবরডাঙ্গা মৃদঙ্গম, গোবরডাঙ্গা রঙ্গভূমি ইত্যাদি উল্লেখযোগ্য নাট্য সংস্থায় একাধিক অভিনেত্রী সাফল্যের সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন এবং দর্শকদের মনোরঞ্জন করেছেন। গোবরডাঙ্গা মৃদঙ্গমে সৌমিতা দত্ত বণিক, স্বপ্নচরে সুদীপ্তা দাস, রঙ্গভূমি সন্ধ্যা বারোই প্রমুখ উল্লেখযোগ্য সম্ভাবনাময় অভিনেত্রী। খাটুরা শিল্পাঞ্জলির থেকে আমি এসেছি, সেই প্রসঙ্গে দু একটি কথা বলবো। আমার কাজ মূলত পুতুল নাট্য চর্চায়। যে গোবরডাঙ্গার নাট্যচর্চার ইতিহাসে পুতুল নাট্য এবং নৃত্যনাট্য যুক্ত হওয়া উচিত, শুধু বাচিক নাট্য নয়। সেই হিসেবে আমি শিল্পাঞ্জলি, সৃজনী, মৃদঙ্গমেরও সৌমিতা আছে, এদের নামও উল্লেখ করতে চাই। এখানেও নৃত্যনাট্যে বহু উল্লেখযোগ্য অভিনেত্রী আছেন এবং পুতুল নাট্যকলায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। এটা একদম অন্যরকম নাট্যকলা, যে সারা গোবরডাঙ্গায় এখনো পর্যন্ত আমি পাইনি যে পূর্ববর্তী কোনো ইতিহাস। তো 145 বছরের ইতিহাস এত সহজে সংক্ষিপ্ত হয় না। আমার অজ্ঞাতসারে বা অজ্ঞানতাপ্রসূত যদি কারোর নাম বাদ পড়ে যায়, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করেছি যে এত দীর্ঘ একটা ইতিহাসকে খুব সামান্য সময়ে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। গোবরডাঙ্গার নাট্য ইতিহাসে বিশেষ করে সাম্প্রতিক যেসব চর্চা, যেসব দলের সুন্দর নাটক আমরা পেয়েছি, সেটাকে সংক্ষেপে সুন্দরভাবে তুলে ধরার জন্য। তবে সোমার নকশার নাটকের ক্ষেত্রে একটি নাটকের নাম বাদ পড়লো। আমার মনে হচ্ছিল ওই নাটকটা বিশেষ করে উল্লেখ করা দরকার। দীপান্বিতা বণিক দাস এবং মেয়ে ভূমিসুতা দাস দুজনের অভিনয় সমৃদ্ধ, এবং এই যে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে, বিনোদিনী বলে যে নাটকটি করেছে, বিনোদিনী আ ওম্যান আ হিউম্যান, এই নাটকটা কিন্তু আলাদা উল্লেখের দাবি রাখে।
ভীষণ ভালো একটা নাটক, এবং মেয়েদের যে কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে এই নাট্য জগতে এগিয়ে আসছে তার সেই পুরনো শিকড়ের সন্ধানে এই নাটকটা অসাধারণ একটা প্রযোজনা। আর ব্যক্তিগতভাবে আমার আরেকটা জিনিসে ঋদ্ধ হলাম শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে, পবিত্র মুখোপাধ্যায়ের কাছ থেকে। এখানে যারা শ্রোতা সবাই হয়তো জানে না, এই দুজন বক্তার আলোচনাতেই একটা নাম এসছে, একটা কমন নাম আছে, অনেক নামই আছে, তার মধ্যে ওই নামটা আমাকে হন্ট করলো, শিপ্রা মুখোপাধ্যায়। এটা আসলে পবিত্রদার পরিবারেরই, পবিত্রদার বোন বা দিদি, আমি ঠিক জানি দিদি না। আমার সাথে প্রায় 35 বছর আগে থেকে ওনার আলাপ। তো উনি যে নাটক করতেন, গোবরডাঙ্গার নাটকের ইতিহাসে ওনারও যে একটা জায়গা আছে, এটা আমি পবিত্রদার এই বক্তব্য থেকে জানতে পারলাম। আমি ওনাকে চিনি খুব ভালো আবৃত্তিকার হিসেবে। ওনাকে এবং ওনার মেয়ে মঞ্জিমা আমার খুবই ঘনিষ্ঠ স্নেহের। এরা দুজনই অসাধারণ আবৃত্তি করে। ওই স্কুলের লেভেলের নানান অনুষ্ঠানে আমি, শিপ্রাদি, মঞ্জিমা আমরা আবৃত্তি করছি সেই 35-36 বছর আগের থেকে, বা মঞ্জিমা আর একটু পরে, আমার আর একটু জুনিয়রও। কিন্তু পবিত্রদার পরিবারেই এই যে সংস্কৃতি চর্চা, সেখানে শিপ্রাদি যে নাটকের সাথে এইভাবে যুক্ত ছিলেন, এটা আমি আজকেই জানতে পারলাম। যাই হোক, সব মিলে তিনজন বক্তার বক্তব্য থেকে সাধারণভাবে সংস্কৃতি চর্চায় মেয়েদের যে লড়াই এবং এখনো পর্যন্ত যে লড়াই জারি রয়েছে, সবটুকুই আলোকময় ইতিহাস নয়, তার কিছু অন্ধকার দিক আছে। সমস্ত বক্তার মুখ থেকে সেগুলো উঠে এসছে। সেই অন্ধকারকে পেরিয়ে আমাদের আলোর দিকে যেতে হবে। আর প্রতিটা মুহূর্তেই মেয়েদের সমাজের প্রতিটি ক্ষেত্রে যে কতখানি ভূমিকা, সেটাকে স্বীকৃতি দেওয়া, সেটাকে স্যালুট জানানো আমাদের প্রত্যেকেরই দরকার। এই কথা বলে আমরা অনুষ্ঠানে রীতি টানছি। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আহ্বানে যারা সাড়া দিয়ে আজকে এসেছে। এত সত্যতা মনজ্ঞ যে একটা আলোচনা সভা এত দীর্ঘ সময় ধরে হলো,